তাহলে দেখো এইখানে আমরা একটা ল লিখছি, সবাই হয়তো দেখতে পারতেছো। লটা কি? লটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। হ্যাঁ, তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কে তোমরা যদি বাংলায় বলো তাহলে এটাকে বলা হয় হচ্ছে তোমার মানে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। হ্যাঁ, এটা অনেকের যাদের মানে ইংলিশ বুঝতে প্রবলেম তাদের জন্য আমি একটু লিখে দিচ্ছি। তাপগতিবিদ্যার এটা হচ্ছে শূন্যতম সূত্র। বেসিক জিনিস তোমার লাগবে, তুমি বই পড়তে বসলে তোমার এগুলা একটু পর পরেই লাগবে, দেখবা। আর এই চ্যাপ্টারে শূন্যতম সূত্র মানে কি? মানে এই সূত্রটা নামকরণ করা হয়েছে, মানে আমরা বলি না যে ফার্স্ট ল অফ এটা, সেকেন্ড ল অফ এটা, তো এটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, মানে একদম প্রথম লটাকে ওরা জিরোথ ল হিসেবে বলছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এটা কি আচ্ছা আর কি নামকরণ করা, এটা মানে ওইরকম কিছু না যে মানে জিরোতে কোনো আলাদা কোনো সিগনিফিকেন্স এখানে নাই। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো লটা কি, মানে যেইভাবে ল বলা আছে তুমি কিন্তু একদম ঠিক ওইভাবেই ল বলার চেষ্টা করবা বা খাতায় লেখার চেষ্টা করবা। তুমি তোমার জিসটা নিয়ে অন্যভাবে মনে রাখতে পারো, কিন্তু কথাবার্তা গুলা ভিতরকার গুলা বেশি একটা চেঞ্জ করো না। এখানে কি বলা আছে দেখো, দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুইটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, তোমাদের মনে এখন কোশ্চেন হতে পারে স্যার সবই বুঝলাম, হোয়াট ইজ তাপীয় সাম্যাবস্থা? আচ্ছা একটু আমি এখানে লিখি নিট দিয়ে। আচ্ছা এটা একটু জুম করে নিই। তো তাপীয় সাম্যাবস্থাটা কি সেটা একটু বলি। তাপীয় সাম্যাবস্থা মানে কেউ কি বোঝো, আমাকে একটু বলতে পারবা যে স্যার এটা মানে তাপীয় সাম্যাবস্থা? কারো কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। ক্লাসটা একটু ইন্টারেক্টিভ করো, মানে কথা বললো আবার চুপ করে থাকো, দুইটাই করো। হ্যাঁ, তাহলে তোমাদেরও ভালো লাগবে। জানি না স্যার। জানো না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, তাও তো কিছু বলছো। আচ্ছা, কে বলছো কথাটা? বাচাল শোনানো বলছিস? আচ্ছা বাচাল সুমনা বলছে, ঠিক আছে সমস্যা নেই। তাহলে হচ্ছে তাপীয় সাম্যাবস্থা যেটা, সেটা মানে যেটা বোঝায় আর কি, যখন কোনো দুইটা বস্তু পাশাপাশি রাখা হবে, মনে করো এরকম এরকম একটা বস্তু রাখা হলো, একটা এ বস্তু এবং আরেকটা বি বস্তু, দুইটা ভিন্ন ভিন্ন বস্তু যখন পাশাপাশি রাখা হবে তখন এদের মাঝখানে যদি তাপের আদান প্রদান না হয়, কথাটা বুঝো, এদের মাঝখানে মানে যখন তুমি পরস্পর সংস্পর্শে এদেরকে রাখলা, রাখার পরে এদের মাঝখানে যদি তাপের আদান প্রদান না হয়, এই যে লিখে দিচ্ছি, তাপের আদান প্রদান না হয়, আদান প্রদান না হয়, তখনই আমরা বলতে পারবো ওই বস্তু দুইটা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? যখন দুইটা বস্তু হচ্ছে পাশাপাশি এরকম সংস্পর্শে থাকবে তখন তাদের মাঝখানে যদি তাপের আদান প্রদান না হয় তখনই আমি বলতে পারবো যে তারা তাপীয় সাম্যাবস্থায় আছে। ইংলিশে যদি বলো তাহলে এটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম লিখে দিলাম আমাদের সুবিধার জন্য। আচ্ছা এখন আমি হচ্ছে উপরে লটাতে চলে যাই, যে লটার মধ্যে কি বলা আছে। লটাতে বলা আছে দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তার মানে আমি একটা ফিগার দিয়ে তোমাদেরকে এটা এক্সপ্লেন করার ট্রাই করি। দেখো এইখানে মনে করো আমি একটা এরকম একটা বস্তু নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবং এইখানে এরকম একটা কম্পার্টমেন্ট দিয়ে দিলাম, এখানে আরেকটা বস্তু নিলাম, আরেকটা বস্তু নিচ দিয়ে এরকম করে নিয়ে নিলাম। এখন এই বস্তুটাকে বললাম এ, এই বস্তুটাকে বললাম বি, এই বস্তুটাকে বললাম সি, এবং মাঝখানে একটা কম্পার্টমেন্ট, যেটা এই কম্পার্টমেন্টটাকে আমরা হচ্ছে একটা ইংলিশে বলে ইনসুলেটর, বা হচ্ছে তোমাদের বাংলায় যেটা বলে এই বাংলায় ইনসুলেটর মানে কি? ইনসুলেটর মানে কি মানে হচ্ছে যেটা মানে হিট কন্ডাক্ট করে না, এটা কি বলে বাংলায়? তুমি তো ইনসুলেটরই জানো, কেউ কি জানো? কেউ জানলে আমাকে হেল্প করো প্লিজ। আরেকবার বলেন কি? ইনসুলেটর মানে কি, বাংলাটা কি রে? স্যার এই যে আলাদা করে অন্তরক টাইপের আর কি। অন্তরক, অন্তরক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সরি সরি, অন্তরক, অন্তরক, আলাদা ধন্যবাদ। করে এরকম। আলাদা না, ঠিক মানে অন্তরক আর কি, যে হচ্ছে হিট কন্ডাক্ট করে না। তুমি যখন হিট করবা মানে থার্মোডাইনামিক্স করবা তখন ইনসুলেটর মানে হচ্ছে অন্তরক, মানে যে হিট কন্ডাক্ট করতে পারে না। আর তুমি যখন কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিসিটি করবা
তখন ওইখানকার ইনসুলেটর মানে যে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না, এই ইনসুলেটর মানে সেটা, বা অন্তরক। ধন্যবাদ, যে বলছে তাকে অনেক ধন্যবাদ। তার আমার মানে অনেক স্যার ভালো লাগছে। ওদের মধ্যে তাপ মানে মানে আমরা বলি না তাপ পরিবাহী তাপ তোমার কথা শোনা যায় না সুমনা, তুমি এটা জানো কিনা জানি না। স্যার অন্তরক কি ওইটাই তো বুঝতেছি না। আচ্ছা, অন্তরক কি বলতেছি। সেটা সেটা বুঝতেছো না? আচ্ছা, আমি তাহলে বলে দিচ্ছি। অন্তরক মানে হচ্ছে যেমন যারা যারা হিট কন্ডাক্ট করতে পারে না, হিট কন্ডাক্ট করতে পারে না। ওই যে গত ক্লাসে তোমাদেরকে মানে বলছিলাম, ওই যে কন্ডাক্ট করতে পারে না, দাঁড়াও লিখে নেই, পারে না। গত ক্লাসে বলছিলাম না, একটা বাউন্ডারি হচ্ছে অ্যাডিয়েবেটিক বাউন্ডারি। অ্যাডিয়েবেটিক, এই যে অ্যাডিয়েবেটিক বা রুদ্ধতাপীয়, অ্যাডিয়েবেটিকের বাংলাটা হচ্ছে রুদ্ধতাপীয়। আচ্ছা স্যার বুঝছি, মানে ওই যে হ্যাঁ, মানে অ্যাডিয়েবেটিকটাই এক হচ্ছে পাশ থেকে ইনসুলেটিং। আরেক পাশে যে যেতে পারবে না, ওইটা হ্যাঁ, এক্সচেঞ্জ যেতে হতে পারবে পারবে না, না এরকম। এক্সচেঞ্জ হতে পারবে না, সে হচ্ছে মাঝখানে একদম ওয়ালের মতো দাঁড়ায় থাকবে, যে আমি কোনো হিট ও পাস করতে আচ্ছা দিব না। আচ্ছা, ঠিক আছে, এই এটাই। অ্যাডিয়েবেটিক যেই কথা, ইনসুলেশন একই কথা, বা ইনসুলেটর একই কথা। হ্যাঁ, আচ্ছা মানে স্যার। একই জিনিস, অন্তরক বোঝায় আর কি মেইনলি। অন্তরক কারা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি বলবা যে যেমন গ্লাস, কাঁচ, হ্যাঁ, গ্লাস, তারপরে কাঁচ, কাঠ, রাবার, এগুলা। হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার সব অন্তরক। রাবার, হ্যাঁ, এগুলা ম্যাক্সিমাম অন্তরক, তুমি ভালো মতো দেখলে বুঝতে পারবা, বইয়ের মধ্যে লেখা আছে। তো এখানে যে মেইন কনসার্নটা দেখো, আমি যদি এখানে দেখো, এখানে এ রাখছি, বি রাখছি, এবং এ আর বি এর মাঝখানে একটা কম্পার্টমেন্ট রাখছি যেখানে ইনসুলেটর দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আরেক নিচ দিয়ে হচ্ছে এটা সি একটা বস্তু রেখে দিছি। তাহলে কি হবে, যে এইখানকার যে এ বস্তুটা আছে, বি বস্তুর সাথে কিন্তু সে কিন্তু কোনো ধরনের তাপের আদান প্রদান করতে পারবে না, কিন্তু সি এর সাথে কিন্তু সে তাপের আদান প্রদান করতে পারবে, কারণ তাদের ডাইরেক্ট কন্টাক্ট এখানে আছে। এর সাথে সিও মানে তাপের আদান প্রদান করতে পারবে, ঠিক সেম ভাবে বি এর সাথে সিও তাপের আদান প্রদান করতে পারবে। এখন সংজ্ঞাতে আসো, বা এই লটাতে আসো। লটাতে বলা আছে কি, এইখানে দুইটা বস্তু মানে এ আর বি যদি তৃতীয় কোনো বস্তুর সাথে, মানে সি এর কথা বলতেছে, এ আর বি যদি সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে আমি এইটাও বলতে পারবো যে এ এবং বি পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে, বা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এটাই হচ্ছে তাপীয় আচ্ছা সাম্যাবস্থায়। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, অবশ্যই। স্যার একটু আগে তো মানে আমরা শিখলাম যে তাপীয় সাম্যাবস্থা মানে কি, মানে দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান করা যাবে না, হ্যাঁ, কিন্তু যাবে না। এখানে তো এ, হ্যাঁ এ থেকে সি তে মানে তাপের আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, ভালো মতো বুঝছো। এ থেকে সি তে তাপের আদান প্রদান হওয়ার পরে তারা, শোনো, এইটা একটা সার্টেন টাইম পরে গিয়ে তারা মানে তাপীয় সাম্যাবস্থায় তারা অ্যাটেইন করে। হ্যাঁ, তুমি একটু ভালো মতো এটা বুঝবা কিভাবে। যেমন মনে করো, তুমি হচ্ছে একটা হট ওয়াটার ব্যাগ নিছো, হট ওয়াটার ব্যাগের মধ্যে পানি ঢালছো, পানি ঢালার পরে হ্যাঁ হ্যাঁ। সেটা তুমি যদি মনে করো তোমার হাতে ব্যথা বা তোমার ঘাড়ে ব্যথা, তো তুমি সেটা তখন যদি দাও, তখন দেখবা কি যে অনেক গরম লাগতেছে, কিন্তু আস্তে আস্তে তোমার বডি টেম্পারেচার এবং একটা টাইমে আসার পরে ওই হট ওয়াটার ব্যাগটাও কি মানে অনেক ভালো লাগে না, একটা ভালো লাগা কাজ করে না। এই মানে ওই সময় পরে গিয়ে সে অ্যাটেইন করে হচ্ছে সেই থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা। এর মাঝখানে তাদের মাঝখানে মানে সেই তাপীয় সাম্যাবস্থায় যাওয়ার জন্য যা যা হওয়া দরকার সেগুলো হয়, তারপরে একটা সার্টেন টাইম পরে গিয়ে তারা হচ্ছে এই তাপীয় সাম্যাবস্থা অ্যাটেইন করে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি জিনিসটা? জি মানে হচ্ছে স্যার। এ তে একটা তাপ ছিল, বা এ তে একটা তাপ শক্তি ছিল, সি তে আলাদা তাপ শক্তি ছিল, বি তে আলাদা তাপ শক্তি ছিল। এখন হইলো কি, এ আর সি ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, তাপের আদান প্রদান হইলো, তারা সাম্যাবস্থায় চলে গেল। ঠিক সেম ভাবে বি আর সি হচ্ছে তোমার তাপীয় সাম্যাবস্থায় মানে ছিল না, প্রথমে তাপ অন্যরকম ছিল, যেহেতু ডিরেক্ট কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টের মধ্যে থাকলে তারা কি করবে, তাপের আদান প্রদান করবে, করার পরে একটা সময় গিয়ে তারা হচ্ছে তাপীয় সাম্যাবস্থায় চলে যাবে। ওই অবস্থাতে তাদের মাঝখানে তাপের আদান প্রদান হবে না। তাহলে এটাই বলতেছি, এ আর সি যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, বি আর সি যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এ এবং বি পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে, যদিও তাদের মাঝখানে ইনসুলেটর আছে। এই জিনিসটাই আমি বুঝাইলাম, এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, তাহলে এটা কিভাবে হয়, আহ মানে এ বি, মানে এ বি ও যে তাপীয় সাম্যাবস্থায় মানে সাম্যাবস্থায় উপনীত হবে, এটা কিভাবে হয়? এই যে এইখানে এই লটাতে এটা বলা আছে, এই যে এই যে দেখো, তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় যদি থাকে, তবে প্রথমোক্ত মানে কি, এ এবং বি বস্তু বি, দুটি হ্যাঁ। পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তোমার সংজ্ঞার ভিতরেই বলা আছে।
এই জন্যই আমি বলতে পারতেছি এ এবং বি, মানে যখন এ হচ্ছে দেখো, আচ্ছা আমি একটু এটাকে একটু উপরে উঠাই নিই। যখন এ সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় চলে গেল এবং বি সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় চলে গেল, তখন আমি অটোমেটিক্যালি ওই সূত্র অনুযায়ী কি বলতে পারবো, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে, যে এ বি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় চলে গেছে। এখন বুঝতে পারছো আপু? জি, কিন্তু ওই লোকটা কিভাবে এটা দিল? কোন লোক? কি বুঝি নাই। মানে বিজ্ঞানী। ও আচ্ছা আচ্ছা, আরে ওর তো খেয়া দেয় কাজ নেই। চিল। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে কি বলে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আর কি। এবং এইখানকার যে কি বলে, আর এইচ ফাউলার একজন বিজ্ঞানী ছিলেন, এটার বানানটা মেবি এরকম, আর এইচ ফাউলার। ফাউলার সে হচ্ছে এই লটাকে ইউজ করে, থার্মোমিটার বানাইছিল। সেই লটাকে ইউজ করে থার্মোমিটার বানাইছিল, এটা একটু মনে রাখো, এটা অনেক জায়গায় অবজেক্টিভের মতো আসে। থার্মোমিটার বানাইছিল, এই লটাকে ইউজ করে সে থার্মোমিটারের ভিতরে ইউজ করছিল, মানে একদম বেসিক যে থার্মোমিটারটা প্রথম তৈরি হয়েছিল সেটার মধ্যে। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বুঝতে কারো প্রবলেম থাকলে আমাকে বলো, কোশ্চেন থাকলেও বলো। বুঝছি স্যার। আচ্ছা, আমি তাহলে এটা মুছে দিই, হ্যাঁ? স্ক্রিনশট না থাকলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সমস্যা নেই। মুছে দিব এটা। জি স্যার, মুছে দেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমাকে একজন কেউ বলতে পারবা যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা অ্যাকচুয়ালি কি? মানে কে যে বুঝতে পারছো সেটা আমাকে নিজের ভাষায় বললে আমি একটু প্লিজড হইতাম আর কি। কেউ নাই বলার মতো, সবাই চুপচাপ। স্যার আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায় না? হ্যাঁ, আমার কথা শোনা যায়। ও আচ্ছা, তাহলে তুমি বললো না। তুমি আমি সারাদিন এত বলছি কথা বলো, এই জন্য এখন আর তোমার মোবাইল তোমার কথা শুনতে পারতেছে না। দূর না স্যার, প্রত্যেকবার ইয়ারফোন কিনে আমার ইয়ারফোনের মাইকের প্রবলেম হচ্ছে। কম দামি ইয়ারফোন কিনো কেন? দূর কম দামি না, হ্যাঁ। হইছে, থাক ভাই, আর কিছু বলবো না। আচ্ছা, দেখো তো এই স্ক্রিনটা সবাই দেখতে পারতেছো কিনা? জি স্যার। ধন্যবাদ। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। হ্যাঁ, তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কি, এখান থেকে হচ্ছে তোমাদের চ্যাপ্টারের মেইন পড়াশোনা আর কি। এর আগেও তুমি বইটা খুললে দেখবা যে এর আগেও কিছু পড়াশোনা আছে, ওখানে হচ্ছে প্রচুর সংজ্ঞা আছে। তো তোমরা একটু চেষ্টা করো সংজ্ঞাগুলা মানে বই থেকে দেখে পড়ার। কেউ যদি কোনো সংজ্ঞা বুঝতে না পারো, বা যদি কারো মনে হয় যে স্যার আমি সংজ্ঞাগুলো বুঝি না, তাহলে আমাকে বইলো, আমি এই চ্যাপ্টার যখন শেষ করে ফেলবো তখন আমি ওই সংজ্ঞাগুলা রিভিউ করে দিব, যে এটা হচ্ছে এটা বা এটা এরকম করে লিখবা, হ্যাঁ? তখন আমাকে বইলো। আচ্ছা, তাহলে আমরা মেইন পড়াটাতে আসি। বিসমিল্লাহ। এখানে বলা আছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখানে যে সূত্রটা বলা আছে সেই সূত্রটা যাওয়ার আগে আমি কিছু কথা বলি। সূত্রটা হচ্ছে আসলে যেটা ফলো করে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। বা তোমরা কি এটা জানো যে শক্তির নিত্যতা সূত্র, এটা জানো? শক্তির নিত্যতা সূত্র, এটা কি কেউ জানো? তোমাদের জানার কথা বা জানা উচিত। এটা সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? বা এটাকে ইংলিশে বলা হয় এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। স্যার এটা তো পড়ছিলাম, ওই যে সংঘর্ষের আগের এবং পরের যে ভরবেগ ওইটা সমান থাকবে, এটা? না মানে সব জায়গায় ওইটা হচ্ছে তুমি যেটা বলছো সেটা ওই যে রাইট বিভব হইতে। শক্তি, গতি শক্তি পড়ছি না স্যার?
যে হ্যাঁ নিত্য মানে তাপ সূত্র মেইন হবে কথা হচ্ছে কিনা, কি আমি যান্ত্রিক তোমাকে শক্তি মানে মোট হ্যাঁ শক্তি সমান। মোট শক্তি মানে মানে সমান হয় আমি নাকি সব বলতেছি, আচ্ছা জায়গায়? আচ্ছা বুঝছি বুঝছি okay, ঠিক আছে। তো এই শক্তির নিত্যতা সূত্র থেকেই বা হচ্ছে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল থেকেই আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা আসছে। তো সেটাও আমি একটু বলে দেই যে এটা আসলে মানে কি। এটা হচ্ছে কি যে আমাদের যেটা মানে আগে ধারণা করা হইতো যে তাপ শক্তি বা হচ্ছে হিট বা তাপ শক্তি যেটা আছে, হ্যাঁ তাপ শক্তি, হুম মানে যদি হচ্ছে তোমার অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হইতে পারে, তো তাই না? তাপ শক্তি যদি অন্য কিছুতে কনভার্ট হয়ে যাইতো বা অন্য কোনো কিছু যদি তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাইতো, হ্যাঁ তাহলে আগে ধারণা করা হইতো যে মোট শক্তির পরিমাণ সেম থাকবে, আগেও যা থাকবে পরে তাই থাকবে। মোট শক্তির পরিমাণটা কনস্ট্যান্ট থাকতো বা হচ্ছে সেম থাকতো, ঠিক আছে? এইটাই হচ্ছে গিয়ে তোমার সেই এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। এবং এই ওইটাই তো স্যার, না ওই যে হ্যাঁ হ্যাঁ গতি শক্তি বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তর হয়, তো যতটুকু রূপান্তর হবে মানে রূপান্তর গতি তুমি নেক্সট দিন ওইটার হচ্ছে জন্য। ইয়ারফোন চেঞ্জ করে আসবা, তাহলেই হবে। হ্যাঁ। আচ্ছা তুমি বিভবের পরে আমি বুঝি নাই কিছু। আমি আবার বলতেছি, মেইন কথা কি যে তুমি যদি তাপ শক্তিটাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে করো তুমি তোমার কাছে কিছু তাপ শক্তি তুমি রেখে দিছো, এইটাকে তুমি কনভার্ট করে তুমি কোনো ওয়ার্ক করলা, যেমন তুমি একটা ইঞ্জিনকে গরম করে একটা গাড়ি চালাইলা। তাহলে আগে ধারণা করা হইতো, যেটা একদম প্রাইমারিলি যেটা ধারণা করা হইতো, যে তুমি পুরাপুরি তাপ শক্তি মানে ফুল তাপ শক্তি মানে মনে করো তুমি 500 জুল তাপ শক্তি নিছিলা, 500 জুল তাপ শক্তি পুরাপুরি কনভার্ট হয়ে তোমার ওয়ার্ক করা হয়েছে, 500 জুল ওয়ার্ক করা হয়েছে, এটা আগে ধারণা করা হইতো। হ্যাঁ, এবং এই ধারণাটা দিছিলেন বা এই মতবাদটা দিছিলেন সায়েন্টিস্ট ক্লসিয়াস। তোমরা ক্লসিয়াসের নাম হয়তো শুনছো, শোনার কথা নাকি জানি না। সরি, ক্লসিয়াস, হ্যাঁ বিজ্ঞানী ক্লসিয়াস এই মতবাদটা দিছিলেন। ক্লসিয়াসের মতবাদটা কাইন্ড অফ এরকম ছিল যে মানে সে বলছিল যে তাপ শক্তি যদি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় অথবা অন্য কোনো শক্তি যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে সিস্টেমের মধ্যে মোট শক্তির পরিমাণ সেম থাকে। তার কথাটা এরকম ছিল, তোমরা একটু বই ঘাটলে হয়তো এরকম কিছু একটা পাবা। তার মতবাদটা ছিল এরকম যে তাপ শক্তিরা যদি কোনো শক্তিতে কনভার্ট হয় বা অন্য কোনো শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়, তাহলে মোট শক্তির পরিমাণটা সেম থাকবে। আচ্ছা, এখন আমরা সূত্রে আসি। সূত্রে কি বলছে, সূত্রটা তোমরা একটু খেয়াল করো। কি বলা আছে যে যখন কোন সিস্টেম চিনো সবাই? আচ্ছা কাউকে জিজ্ঞেস করি, ওয়েট পাইছি আজকে পান ওই তোমরা কে বলবে? আচ্ছা সেতু, তুমি কি বলতে পারবে আমাকে যে হোয়াট ইজ সিস্টেম? আপু স্যার সিস্টেম হচ্ছে ওই যে মানে পরীক্ষা নিরীক্ষার সময় যে আমরা নির্দিষ্ট তাপীয় অংশটুকু বিবেচনা করি, ওইটাই হচ্ছে ও সিস্টেম। সেরা সেরা, তুমি ওই দিনের ক্লাস একদম মনোযোগ দিয়ে করছো, ধন্যবাদ। তুমি একদম আমার কথাটাই থ্যাংক ইউ। বলছো। আচ্ছা দেখি আরো কাবিল কে আছে এখানে। আচ্ছা সুমন আর জিজ্ঞেস করবো, আর কথা শুনতে পারি না। ইদান একটু বলতে পারবা কি? ইদানের আহ ইদান স্যার কেন? ওর আমার সেম অবস্থা, আচ্ছা মাইক্রোফোনের প্রবলেম। ইদান তাহলে থাক। জান্নাত কিছু বলতে পারবা? জিজ্ঞেস করি। আচ্ছা কিছু জিজ্ঞেস করা লাগবে, হ্যাঁ সেটাও ঠিক। জান্নাত তাহলে তুমি একটু বলো তো আপু, সিস্টেম কয় ধরনের হয়? শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। আচ্ছা হয়তো মনে নাই, বাট সিস্টেমটা আসলে 3 ধরনের। হ্যাঁ, কি কথা বলতেছে আমি শুনতে পাচ্ছি না নাকি? স্যার আমি বলি না না জান্নাত বলবে তো, দাঁড়াও। আচ্ছা সমস্যা নাই, হয়তো ওর মনে নাই বা কিছু একটা। বাট সিস্টেম হচ্ছে 3 ধরনের আপু। হ্যাঁ, একটা হচ্ছে ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এটার বাংলাটা আমার ঠিক মনে নাই। একটা হচ্ছে মুক্ত, আরেকটা হচ্ছে বন্ধ, আরেকটা কি আইসোলেটেড। বাংলা কি হবে খেয়াল নেই, বাংলা মনে থাকে না রে। আচ্ছা তো দেখো সূত্রটা কি, যখন কোন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়
তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং অবশিষ্ট অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। ঠিক আছে, এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে কি হইলো দেখো, সিস্টেমে আমার তাপ দিতে হবে। সিস্টেমে যদি আমি তাপ দেই তাহলে সিস্টেম কি করবে, সিস্টেম হচ্ছে ওই তাপ শক্তি নিয়ে সে নিজের জন্য মানে ওই সিস্টেমের ভিতরে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং হচ্ছে অভ্যন্তরীণ শক্তি মানে কি, অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি। অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি। এটা তোমরা ভালো মতোই জানার কথা যে প্রত্যেকটা মলিকিউলের যে এনার্জি সেগুলোকে সামেশন করে আমরা যেটা পাই, তার নিজস্ব যে এনার্জিটা সেটাকে সামেশন করে আমরা যেটা পাই সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর কি মেইনলি। হ্যাঁ, আর যেটা বলা আছে এবং অবশিষ্ট অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা হচ্ছে একটা মানে কিছুটা ম্যাথমেটিক্যালি এটা আগাবো। আছে কেউ একজন মেসেজ পাঠাইছিল, ভাই আমি কথা বলতেছি বাট আপনি শুনতে পারছেন না। হ্যাঁ আমি শুনতে পাই নাই আপু, সরি। সমস্যা নেই। দেখো এইখানে আমি যেটা সূত্রটার মধ্যে লিখছি সেটা হচ্ছে কি, দেখো প্রদত্ত তাপ মানে হচ্ছে গিভেন হিট। তুমি হচ্ছে কোন একটা সিস্টেমের মধ্যে তাপ দিছো, তাপ দিলে সেটা কি কি করতেছে, একটা হইতেছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কি কি করলো, শক্তি বৃদ্ধি করতেছে এবং ওই তাপ দিয়ে আমরা কি করতেছি, সেটা হচ্ছে মানে বাহ্যিক কোনো কাজ সম্পাদন করতেছি, বাহ্যিক কোনো কাজ সম্পাদন করতেছি। তাহলে দুইটা জিনিস হইতেছে, এই সূত্রটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখলাম। কোন সিস্টেমে যদি আমি তাপ দেই তাহলে সেটা হচ্ছে তার ভিতরকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে এবং তার বাহ্যিক কাজ সম্পাদন করতেছে। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে এই জিনিসগুলাকে আমরা হচ্ছে কিছুটা মানে এই জিনিসটাই আমরা সংজ্ঞা আকারে লিখছি। যখন কোন সিস্টেমে আমি তাপ দিব তখন সেই তাপ দ্বারা হচ্ছে সে তার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কিছুটা বৃদ্ধি করবে এবং বাকি অংশ দিয়ে সে পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করবে। ঠিক আছে, এটাই এখানে লিখছি। আচ্ছা, এখন এইটার আরো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যেমন আমরা এই প্রদত্ত তাপকে কিউ দ্বারা ডিনোট করতে পারি। প্রদত্ত তাপ যেটা আছে সেটাকে আমরা কিউ দ্বারা ডিনোট করতে পারি এবং অভ্যন্তরীণ শক্তি যেটা আছে সেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করতে পারি। বাহ্যিক কাজ যেটা সম্পাদন করা হচ্ছে সেটাকে আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করতে পারি। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, পাচ্ছি এরকম যে কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ, তাই পাচ্ছি না? কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ, তাই তো পাচ্ছি। রেসপন্স করো। আচ্ছা, আমার ল্যাপটপে তো ফুল সাউন্ড দেওয়া, আমি শুনতে পাই না কেন আর কথা। যাই হোক, তো খেয়াল করো, তোমরা কি ডিফারেন্সিয়েশন পড়ে আসছো সবাই? তোমরা কি ডিফারেন্সিয়েশন পড়ে আসছো? জি স্যার। আচ্ছা, যদি পড়ে থাকো তাহলে দেখবা ডিফারেন্সিয়েশনের মধ্যে এরকম একটা টার্ম আছে, এই যে এরকম ডেল্টা, ডেল্টা আছে না, ডেল্টা একটা টার্ম আছে। এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি। কারণ কি, আমরা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য কিন্তু এই জিনিসটাকেও লিখতে পারি, লিখতে পারি না? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য এই সূত্রটাকে এইভাবেও লিখতে পারি যে অল্প পরিমাণ তাপে মানে তাপ দেওয়া হইলে সে হচ্ছে যে অল্প পরিমাণ তোমার এটাকে কি বলে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং অল্প পরিমাণ হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদন করবে। সেটাই হচ্ছে আমার সেই মানে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। তো আবার অনেক জায়গাতে তুমি দেখবে এটাকে আরেকটু এইভাবে লেখা আছে, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ, মানে এই সব জিনিস একই রকম। হ্যাঁ, একই রকম, এই জিনিসটা সব জায়গায় একই রকম ভাবেই লেখা আছে। কারো কোনো কোশ্চেন আছে এই সূত্রটা নিয়ে বা হচ্ছে এই সূত্রের মানে বোঝা নিয়ে যে ভাইয়া এই কথার সাথে এটার কোনো মিল পাচ্ছি না, কিছু থাকলে আমাকে বললো। স্যার হ্যাঁ বলো। শোনা যাইতাছে? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে হচ্ছে বাহ্যিক যে কাজটা সম্পাদন হবে, মানে যতটুকু তাপ শক্তি আমরা দিছি তা অভ্যন্তরীণ শক্তিটাকে
বৃদ্ধি করার পরে যতটুকু বাকি থাকবে ততটুকু মানে শক্তি থাকবে হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদন হবে। হ্যাঁ, ততটুকু হচ্ছে মানে যতটুকু দ্বারা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে, এটা হওয়ার পরে তারপরে বাকি যতটুকু তাপ বাকি থাকবে ওই বাকি পরিমাণ তাপ দিয়ে সে হচ্ছে মানে সিস্টেম, দেখো এখানে একটা সুন্দর কথা লেখা আছে, সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করবে। মানে কি যে সিস্টেমটা সারাউন্ডিংস এর উপরে কাজ করবে। ফিজিক্সের মধ্যে এই কথা দুই রকমের, একটা হচ্ছে যে সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে তাহলে একরকম, আর পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে আরেক রকম। আমি এটা বুঝাইতেছি, আগে আপাতত এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্যার এখানে জি, মানে যে বাহ্যিক কাজ সম্পাদন বলতে কি সারাউন্ডিং এর জন্য কাজ করবে এরকম? আমি এই জিনিসটা, তুমি এটা স্ক্রিনশট দাও, আমি হচ্ছে এটা মুছে দিয়ে তারপরে বলতেছি জিনিসটা। জি স্যার, নিচে স্ক্রিনশট। এটা মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো তোমাদের মানে জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। মনে করো, ঠিক আছে, আমি এইখানে এরকম একটা কি বলবো, এরকম একটা জার নিলাম, যেখানে উপরে একটা পিস্টন লাগানো ছিল, ফ্রিকশনলেস একটা পিস্টন লাগানো ছিল, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা ডায়াথার্মিক বাউন্ডারি, বা হচ্ছে ওই যে তোমার যেটা হচ্ছে হিট কন্ডাক্ট করতে পারে সেরকম একটা বাউন্ডারি, এবং ভিতরে কিছু গ্যাস নেওয়া আছে। তুমি এখান থেকে তাপ দিলা, ঠিক আছে। তাহলে একটু আমাকে বলো তো, যে তুমি যদি কোনো গ্যাসের মানে ভিতরে যদি গ্যাসটাকে আটকায় রাখো এবং বাইরে থেকে তাকে তাপ দাও, তাহলে কি হয় আসলে? কোনো আইডিয়া আছে? তুমি যদি গ্যাসকে, দেখো এগুলা তো বোঝার কথা, গ্যাসকে তুমি হচ্ছে তাপ দিলা, তাহলে কি হবে? সে এই তাপটা নিতে পারবে না? নিতে কিন্তু পারবে। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে ডায়াথার্মিক বাউন্ডারি। কারো কোনো আইডিয়া আছে গ্যাসকে তাপ দিলে কি হয়? আমাকে স্যার কি বের হয়ে যাবে না? আরেকবার বোঝার নেট প্রবলেম ছিল তাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বলতে। বাষ্প হয়ে বের হয়ে যাবে এরকম। গ্যাস, আমি বলতেছি দাঁড়াও, গ্যাসের মধ্যে তাপ দিলে গ্যাস কি হয় বলতো? গ্যাস কিন্তু এক্সপান্ড করে, এটা তুমি জানো? গ্যাসের মধ্যে তাপ দিলে গ্যাস যে এক্সপান্ড করে, এটা তোমরা জানো না? কি ব্যাপার ভাই, জানো না কেন? এই কি পড়ছো এতদিন? আচ্ছা, তুমি মানে যদি তুমি গ্যাসের উপরে তাপ দাও তাহলে গ্যাস হচ্ছে এক্সপান্ড করবে, ঠিক আছে। আমি বলতেছি আপু, একটু দ্বারা আমি তোমার সূত্রটা আবার বুঝাই দিব। গ্যাসটা হচ্ছে তাপ দিলে সে এক্সপান্ড করবে, তাপ দিলে এক্সপান্ড করলে কি হবে বলতো? এই পিস্টনটা তখন উপরের দিকে উঠবে না? যদি গ্যাসটা এক্সপান্ড করে, জি স্যার। এটা কিন্তু উপরের দিকে উঠবে। যাই হোক, উঠলো। তাহলে কি হইলো বলতো? আমার এখানে সিস্টেমটা কোনটা? সিস্টেমটা হচ্ছে এই বক্সটা, পুরা বক্সটা হচ্ছে আমার সিস্টেম। আর বাইরে আশেপাশে যা আছে সবই কি সারাউন্ডিংস না? আশেপাশে যা আছে সবই সারাউন্ডিংস। তাহলে বলতো এখানে কি হইলো? তুমি গ্যাসের উপর তাপ দিলা, গ্যাসের ভিতরকার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইলো, এবং কি করলো? সিস্টেমটা পরিবেশের উপর কাজ করতেছে না? দেখো তো লজিকটা বুঝছো কিনা? হ্যালো, স্যার জি। এই জায়গায় যে পিস্টন নাকি বললেন, এটা কি সারাউন্ডিং হবে? দেখো এইখানে তুমি একটা এরকম পিস্টন নিলা, এরকম একটা পিস্টন নিছো, এখানে তুমি তাপ দিচ্ছ, ঠিক আছে। এখানে তোমার একটা পিস্টন আছে, ফ্রিকশনলেস একটা পিস্টন আছে এখানে, ঠিক আছে। তো পিস্টন যদি থাকে, এখানে তুমি গ্যাস নিয়ে রাখছো, কিছু কিছু পরিমাণ গ্যাস নিয়ে রাখছো, ঠিক আছে। আচ্ছা, তো তুমি যে তাপ দিচ্ছ এই তাপটা কি গ্যাস পর্যন্ত পৌঁছাবে কিনা আমাকে সেটা আগে বলো। পৌঁছাবে? হ্যাঁ, হ্যাঁ, পৌঁছাবে। পৌঁছাবে। তো পৌঁছাইলে গ্যাস যদি তাপ পায় বা গ্যাস যদি তাপ শক্তি পায়, তাহলে গ্যাস যে এক্সপান্ড করে সেটা তো জানো নাকি জানো না? জানা উচিত। আচ্ছা, তো সে যখন এক্সপান্ড মানে বৃদ্ধি পায়। হ্যাঁ, নরমালি হচ্ছে গ্যাস মলিকিউল গুলা এই তাপটা পেয়ে, বাংলায় বলেন স্যার। আচ্ছা এক্সপার্ট তো বাংলায় বুঝি বলবো, নেই প্রচুর। এক্সপান্ড করে। তোমাদের কি ইংলিশ সাবজেক্ট নাই? বাংলায় বলেন মানে এক্সপান্ড অর্থ জানো না? এক্সপার্ট অর্থ কি? মানে মানে বেড়ে যাওয়া না? বিস্তৃতি করে, হ্যাঁ বেড়ে বৃদ্ধি যায় পাওয়া। বেড়ে যায়, বিস্তৃতি এক্সপান্ড করা মানে বা কি? বেড়ে এক্সপান্ড যায় মানে হচ্ছে এরকম বেড়ে কিছু। যাওয়া বা বৃদ্ধি পাওয়া।
এদেরকে এখন বাংলা পড়ানো, না সরি কি বলি, ইংলিশ। ইংলিশ। হ্যাঁ এই তো, সাবাস, কেউ একজন আমার মনে কষ্টটা বুঝছে, সমস্যা নাই। তো আমি যেটা বলতেছিলাম, তুমি যদি তাপ দাও তাহলে হচ্ছে গ্যাস মলিকিউল গুলা এক্সপ্যান্ড করবে। তো এক্সপ্যান্ড যখন করবে তখন গ্যাস মলিকিউল গুলা কি হবে, তো সে তার ইন্টারনাল এনার্জিও বৃদ্ধি করবে নিজেদের। তুমি যদি কোনো জায়গায় তাপ দাও তাহলে হচ্ছে সে তার কি টেম্পারেচার বাড়াইলে সে তার ইন্টারনাল এনার্জি বা ইউ এর মানও বৃদ্ধি পাবে। এটা সবসময় মনে রাখবা, কোনো জায়গায় যদি কোনো গ্যাসের মধ্যে তুমি যদি টেম্পারেচার বাড়াও, সারা জীবন মনে রাখবা টেম্পারেচার বাড়াও তাহলে হচ্ছে তার ইন্টারনাল এনার্জি ইউ এর মানও বৃদ্ধি পাবে, এটা মনে রাখবা সবসময়। তাহলে এইখানকার গ্যাসটার কি, তুমি টেম্পারেচার বাড়াচ্ছ বা তাপ শক্তি দিচ্ছ, টেম্পারেচার বাড়তেছে, টেম্পারেচার বাড়লে ইন্টারনাল এনার্জিও বাড়তেছে, সাথে সাথে কি করলো, গ্যাসটা এক্সপ্যান্ড করলো। এক্সপ্যান্ড করলে কি করবে, পিস্টনটা একটু উপরের দিকে উঠে পড়বে না, এইখানে চলে আসবে না পিস্টনটা, এখন একটু জি উপরের স্যার। দিকে উঠবে না, হ্যাঁ এই যে উপরের দিকে উঠে যাচ্ছে। আমার এই টোটালটা ছিল সিস্টেম, এই যে যেটা আমি রাউন্ড করছি এটা হচ্ছে আমার সিস্টেম, মানে যে যতটুকু গোল। এর বাইরে পুরাটাই কি সারাউন্ডিংস না, এর বাতাস বুতাস যা 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 কিছু আছে সবকিছু সারাউন্ডিংস না, এভরিথিং। শুধুমাত্র হ্যাঁ। সিস্টেমটুকু বাদে আমি বলছিলাম কি এভরিথিং ইজ সারাউন্ডিং। এই আগুনটাও তুমি ধরতে পারো যে সেটা হচ্ছে সারাউন্ডিং। তাহলে কি করলো, সিস্টেমটা সারাউন্ডিং এর উপরে কাজ করলো নাকি সারাউন্ডিংটা সিস্টেমের উপর কাজ করলো, বলো তো কে কার উপর কাজ করছে, দেখি স্যার তোমাদের এটা সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করছে। কেমনে। আল্লাহ, সিস্টেমটা এই যে সিস্টেমটা স্যার এই ধাক্কা যে দিল না, তাপ সিস্টেমটা তাপ হ্যাঁ সিস্টেমটা না ধাক্কা দিল, যে সিস্টেমটা পরিবেশ, এটা যদি পরিবেশ হয় তাহলে সিস্টেমটা পরিবেশের উপরে কাজ করতেছে। স্যার, এতটুকু তাহলে ফার্স্টে তো ওই যে সারাউন্ডিং করছে, কারণ তাপ। তাপ দিছে না স্যার, তাপ দেওয়ার ফলে তোর মানে অণুগুলো বৃদ্ধি পাইছে, তো তাপ ফলে তো শক্তিও দিতেই পাইছে। হবে, তুমি যদি কোনো শক্তি না দাও, তোমার তো সংজ্ঞা বা হচ্ছে সূত্রের মধ্যে প্রথমে এটাই বলা আছে, তুমি যদি বাইরে থেকে তাপ শক্তি দাও তাহলেই হচ্ছে সে তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে, ভিতরে এই যে ইউ বৃদ্ধি করবে, এবং হচ্ছে সে হচ্ছে কিছু পরিমাণ কাজ পরিবেশের উপর সম্পাদন করবে। আচ্ছা এটা বুঝছো কিনা, আমি আমার এই লজিকটা বুঝছো কিনা, যে কি বলে এটারে, যে কি বলে আচ্ছা সমস্যা নেই, ওকে হচ্ছে রেকর্ডিং আমি দিয়ে দিব না। তো এইটা আমি এখন একটু ক্লিয়ার করে দিই। এখন দেখো কিছু হচ্ছে তোমার এগুলাকে কি বলে, এগুলাকে হচ্ছে তোমার কিছু জিনিস মনে রাখবা অঙ্ক করার ক্ষেত্রে, বা হচ্ছে তোমার জিনিসটা বোঝার ক্ষেত্রে তুমি কিছু জিনিস মনে রাখবা। যেমন একটু আগে যে বলছিলাম, এই যে ডাব্লিউ সরি এটা হচ্ছে ডেল্টা কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। একটু আগে প্রথম লটা থেকে আমি এটা পাইছি না। আচ্ছা এখন দেখো, কোনো জায়গায় যদি ডেল্টা কিউ অথবা ডি কিউ যেটা আছে সেটা যদি পজিটিভ থাকে, তাহলে তুমি মানে ধরে নিবা যে সিস্টেমে তাপ সরবরাহ করা হইতেছে, সিস্টেমে তাপ সরবরাহ সরবরাহ করা হচ্ছে। এইটা মানে কি, এটা মানে হচ্ছে ওই যে আমি প্রথম যে ফিগারটা আঁকছিলাম ওইখানে আমি কি করছিলাম, নিজে নিজে মাপ বড়ি করে নিচে তাপ দিয়ে দিছিলাম না, নিচের দিকে। তো ওখানে আমি কি করছিলাম, ওই সিস্টেমের উপর আমি তাপ দিছিলাম, তাহলে ওই ক্ষেত্রে আমি ওইখানকার যে ডেল্টা কিউ বা ডি কিউটা থাকবে সেটাকে আমি পজিটিভ ধরে নিতে পারি, ঠিক আছে। ভাইস ভার্সা ভাবে একটু আগে আরেকটা এক্সাম্পল দিলাম না, যেখানে আমি প্রেস করলাম তারপরে তাপ সিস্টেমের থেকে বের হয়ে গেল, তাই না। সিস্টেম তাপ যদি হারায় এই জিনিসটা হচ্ছে নেগেটিভ আর কি, এটা তোমরা একটু ভালো মতো অঙ্ক করলে বুঝবা। এটাকে বলা হয় সিস্টেম যদি তাপ হারায়, তাহলে ওই ক্ষেত্রে আমি এটাকে নেগেটিভ ধরবো। সিস্টেম যদি তাপ হারায় তাহলে আমি সেটাকে নেগেটিভ ধরবো, সিস্টেমে যদি বাইরে থেকে তাপ সরবরাহ করা হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরবো। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা তো যাই হোক, এটা গেল। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা আরেকবার একটু বলবো। প্রথম ক্ষেত্রে তুমি প্রথম লজিকটা একটু চিন্তা করো, প্রথমে একটা ফিগার আঁকছিলাম না যেখানে আমি তাপ দিছিলাম। হ্যাঁ। আচ্ছা তো ওইখানে আমি তাপ দিছিলাম বলেই আমি হচ্ছে ওখানে তাপ সরবরাহ করতেছি। তো ওই ক্ষেত্রে ওইখানে যে আমার তাপের পরিমাণটা হবে বা যে পরিমাণ তাপ আমি সরবরাহ করব সেটাকে আমি পজিটিভ ধরে অঙ্ক করতে পারবো। অঙ্কের সময় এই পজিটিভ নেগেটিভ জিনিসটা বুঝতে হবে। সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয়, বাইরে থেকে প্রোভাইড করা হয়, তাহলে সেটা হচ্ছে পজিটিভ। আর
এমন অনেক জায়গাতেই হবে যে সিস্টেমটা অনেক গরম ছিল, ঠিক আছে, অনেক গরম ছিল, আস্তে আস্তে সেই হচ্ছে অন্য জায়গায় তাপ ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এমন একটা সিস্টেম হয়তো তুমি নিতে পারো যখন তুমি ডিজাইন করবা বা হচ্ছে অঙ্ক করবা। অঙ্ক করার সময় তুমি দেখবা যে ওখানে কিছু সিস্টেম আছে যে তারা হচ্ছে তাপ হারায়। যেমন তোমার বাসার যে ইয়ে আছে, এটার নাম কি বলে, ফ্রিজ আছে। তুমি তোমার ফ্রিজের কথা চিন্তা করলে ভালো মতো বুঝবা। তোমার কি মনে হয় যে তুমি কারেন্টে লাগাই দিলা, ফ্রিজ অটোমেটিক্যালি মানে ফ্রিজ হচ্ছে ঠান্ডা হয়, এমন কি কিছু? তুমি একটু চিন্তা করে বলো তো আমাকে, যারা ক্লাসে আসো, দেখি তোমাদের লজিক কেমন খাটাইতে পারো তোমরা। দেখো তোমার আমি জিনিসটা বুঝাই, তুমি তো হচ্ছে কারেন্টের লাইনে তোমার ফোনটাও চার্জ দাও, আর কারেন্টের লাইনে ফ্রিজটাও হচ্ছে তুমি চালাও, তাই না? তাহলে তোমার ফোনটা ঠান্ডা হয় না কেন, ফ্রিজটা ঠান্ডা হয় কেন? কেউ কি বলতে পারবা? জানো না, আচ্ছা। তো হচ্ছে এই যে আমার ফ্রিজ যেটা আছে, ফ্রিজ যদি একটা সিস্টেম হয়, ফ্রিজ হচ্ছে বাইরের সারাউন্ডিং এ নিজের তাপ ছেড়ে দেয়, সেই জন্যই সে হচ্ছে ঠান্ডা হইতে পারে। ওই ক্ষেত্রে আমি সেটাকে নেগেটিভ ধরবো। এখন আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি। কিন্তু তোমার মোবাইল বা যেটা আছে বা হচ্ছে অন্য যেটা তুমি চার্জ দাও, সেটা কিন্তু তোমার তাপ হারায় না নরমালি, সেই জন্য সেটা ঠান্ডাও হয় না। তোমার ফ্রিজ যেটা আছে সেটা হচ্ছে কম্প্রেসরের দ্বারা সে তাপ হারাইতে পারে, সেই জন্য আমি এখানে ডি কিউ বা ডেল্টা কিউ কে মাইনাস ধরতে পারবো। শোভনা, বুঝছিস? বুঝছি। তাহলে ডি ইউ বা ডেল্টা ইউ যেটা আছে সেটা যদি পজিটিভ থাকে, তাহলে আমি ধরতে পারবো যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে বা পাবে আর কি, ঠিক আছে। তাহলে তুমি ঠিক ভাইস ভার্সা ভাবে মাইনাসটা কখন বলবা? যখন সিস্টেমের সিস্টেমের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি হ্রাস হ্রাস পাবে। ঠিক সেম ভাবে এখানে তোমাকে যদি কেউ ডেল্টা ডাব্লিউ অর ডি ডাব্লিউ এর কথা বলে, এটাও তুমি ভালো মতোই বুঝবা যে এখানে তুমি তাপ সরবরাহ করছো, ওখানে তুমি কি পাইছো? ওখানে তুমি পজিটিভ কাজ পাইছো না? মানে কি, সিস্টেম সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত সম্পাদিত হয় কিসের উপরে? অন সারাউন্ডিং, বা হচ্ছে তোমাকে এটাকে বাংলায় বললে বলা হয় মনে হয় পরি আহ, পা- পারি পরি কি জানি বলে, পারিপার্শ্বিকতা না কি জানি, পারিপার্শ্বিক 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 না, পারিপার্শ্বিক। তাহলে এটা হচ্ছে সিস্টেম কর্তৃক যদি কাজ সম্পাদিত হয় তখন আমি সেটাকে পজিটিভ ধরে নিচ্ছি, কারণ সিস্টেমে তখন তাপ সরবরাহ করা হয়। ঠিক সেম ভাবে ভাইস ভার্সা তুমি কি বলতে পারবা? যখন হচ্ছে সিস্টেমের উপরে কাজ সম্পাদন করা হবে, সিস্টেম এর উপরে কাজ সম্পাদিত হবে কার দ্বারা? সারাউন্ডিংস এর দ্বারা, সারাউন্ডিং কর্তৃক। এই কথাগুলো একটু ভালো করে মনে রাখবা, তাহলে তোমাদের আমি যখন পরে ম্যাথ করাবো তখন তোমাদের জিনিসগুলো কাজে লাগবে। দেখো প্লাস মাইনাসের কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম থাকলে আমাকে বলো। স্যার, হ্যাঁ বলেন। এই যে ডেল ইউ যে মাইনাস যেটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, যখন হচ্ছে আমরা ওইটার উপর আহ, কাজ করব, মানে হ্যাঁ ধরেন ওই যে আপনি যেরকম চাপ দিলেন ওইটাকে সংকুচিত করা হইলো, হ্যাঁ, সেক্ষেত্রে কি এদের মধ্যকার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে? তখন কি আমি আমাদের বলছি সিস্টেম তাপ হারাবে? না বলেন না, তাহলে তাহলে সিস্টেম এরকম যদি একটা তাপ উদাহরণ। হারায়, আমি বলি শোনো, সিস্টেম যদি তাপ হারায়, ঠিক আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি নরমালি হ্রাস পায়। এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ফ্রিজ, রেফ্রিজারেটর, আচ্ছা। ঠিক আছে। কারণ কি, তুমি আর যদি ভিতরের এনার্জি যদি হ্রাস না পায়, তাহলে তোমার খাবার নষ্ট হয়ে যাবে না, গ্যাস গুলা খাবার অবশ্যই বন্ধ যাবে। করে ফেলবে না। হ্যাঁ, হুম হুম। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
আচ্ছা, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা জান্নাত মনে হয় আসতেই পারে নাই না, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে ওয়ার্ক ডানটাতে চলে যাব, বা হচ্ছে কৃত কাজে চলে যাব। ওয়ার্ক ডান বা কৃত কাজে চলে যাব, কৃত কাজে চলে যাব। কৃত কাজটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি, হ্যাঁ সেটাতে আসো। দেখো, এখন কৃত কাজটা বোঝার আগে আমার একটা জিনিস পড়তে হবে, সেটাকে বলা হয় হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইন্ডিকেটর ডায়াগ্রাম বা হচ্ছে বাংলা কি, এটা বাংলা মেবি নির্দেশক চিত্র হওয়ার কথা। নির্দেশক চিত্র মনে হয় এটার বাংলা। খেয়াল করো, আমরা হচ্ছে এখন এটা সংজ্ঞাটা একটু লিখবো। কোন তাপগতীয় প্রক্রিয়ায়, তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ, হ্যাঁ, পিভি এর চিত্র দ্বারা নির্ণয় করা যায়। নির্ণয় করা যায়, সরি হয় লেখা, এটা হচ্ছে যায়। সেই চিত্রকে আমরা বলি, সেই চিত্রকে আমরা বলি হচ্ছে তোমার নির্দেশক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম, নির্দেশক চিত্র। আচ্ছা, তোমরা কি কেমিস্ট্রিতে বা ফিজিক্সের চ্যাপ্টার 10টা পড়ছো কেউ, বা কেমিস্ট্রি চ্যাপ্টার 1টা পড়ছো? হ্যাঁ, মানে পিভি ইকুয়াল টু যে এনআরটি যে মেইন কথাটা আছে, বা হচ্ছে ওই যে আমরা যে অনেক জায়গায় পড়ি না, যে এরকম ফিগার কিছু দেওয়া থাকে, ফিগার দেওয়া থাকে না, যে এরকম এখানে হচ্ছে যে এরকম পি ভার্সেস ভি গ্রাফ দেওয়া থাকে, পি ভার্সেস ভি গ্রাফ দেওয়া থাকে, বা হচ্ছে পি ভার্সেস এই যে পি ভার্সেস 1/1/v গ্রাফ দেওয়া থাকে, এরকম থাকে না? করো নাই? না। আচ্ছা, সমস্যা নাই, তারপরেও পড়াশোনা তো লাগবে এখানে, সমস্যা নেই, বুঝবা। দেখো, তো আমরা হচ্ছে একটু দেখি এখানে কি বলতেছে। আমরা এখন একটা ফিগার ড্র করি। দেখো, এইখানে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরে নিলাম পি। পি মানে কি বলতো? পি মানে হচ্ছে প্রেসার বা হচ্ছে তোমার চাপ, তোমাকে বাংলায় যেটাকে বলে চাপ। আর ভি যেটা আছে সেটা হচ্ছে তোমার আয়তন, আয়তন। হ্যাঁ, তো এইখানে উপরের দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার পি নিলা বা হচ্ছে প্রেসার নিলা, আর তোমার ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর তুমি আয়তন নিলা, এবং তুমি এরকম একটা যে কোনো একটা কার্ভ নিলা, এরকম একটা কার্ভ ড্র করলা। ঠিক আছে, এখন তুমি বললা যে এই কার্ভটা হচ্ছে পি ভার্সেস, এই যে পি ভার্সেস ভি কার্ভ, এটাকে এইভাবেও বলা হয়। পি ভার্সেস ভি কার্ভ মানে হচ্ছে পি মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে থাকবে, ভি হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে, এটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় এইটা যদি একটা মানে তাপগতীয় প্রক্রিয়া হয়, আচ্ছা তোমাদের এখন কোশ্চেন হতে পারে যে তাপগতীয় প্রক্রিয়া কি? তো তাপগতীয় প্রক্রিয়া জিনিসটা একটু বোঝার ট্রাই করো। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যদি একটা সিস্টেম নাও, তাহলে সেইখানে তো কনস্ট্যান্টলি প্রেসার বা টেম্পারেচার বা ভলিউম বা আয়তন, মানে চাপ, আয়তন, তাপ, এগুলা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হওয়ার কথা, তাই না? চেঞ্জ মানে হওয়ার কথা মানে কি, হবেই চেঞ্জ, কিছু না কিছু হয়ই। তো এই যে চেঞ্জ গুলাকে যেই ফিজিক্সের যেই শাখায় আলোচনা করা হয় সেটাকে মেইনলি বলা হয় থার্মোডাইনামিক প্রসেস বা তাপগতীয় প্রক্রিয়া। সেটাকে মেইনলি তাপগতীয় প্রক্রিয়া বলা হয়। সেগুলোর সংজ্ঞাগুলো তোমার বইয়ে ভালো মতো আছে, না বুঝলে আমাকে বললাম বুঝাই দিব। আচ্ছা, তো এখানে আমি পি ভার্সেস ভি এর গ্রাফটা আঁকার পরে দেখা গেল যে হয়তো এটা এরকম আসছে, এটা মানে যে কোনো রকমই হইতে পারে, বা তুমি যদি চাও যে স্যার আমি এরকম করে আঁকবো না, একটু মুছি, স্যার আমি একটু আর একটু সুন্দর করে আঁকবো, যে এরকম এইরকম করে আঁকবো, তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, নিলাম একটা গ্রাফ, এখানে একটা পয়েন্ট লোকেট করলাম, এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট লোকেট করলাম, বি পয়েন্ট। আচ্ছা, তোমরা এটা জানো কিনা জানি না, যে আমি যখন গ্যাসের উপরে, হ্যাঁ মানে দেখো, তুমি যদি গ্যাসকে কম্প্রেস করো, হ্যাঁ কম্প্রেস করা মানে কি, সংকোচন করো মানে কি, দেখো জিনিসটা বোঝার ট্রাই করো। দেখো যে আমি একটু মুছি,
দেখো ভি এর মান যদি তুমি কমাও, হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি তার ভিতরে প্রেসার বাড়ে না? তুমি হ্যাঁ যদি বাড়ে আয়তন কমাও তাহলে তার মধ্যে চাপ বাড়ে, ঠিক ভাইস ভার্সা ভাবে তুমি যদি আয়তন বাড়াও তাহলে তার মধ্যে প্রেসার হ্রাস পায়। ঠিক আছে, এই লজিক গুলো তোমরা হয়তো জানো। তো সেই পরিপ্রেক্ষিতে এটা যদি বুঝতে পারো তাহলে তুমি এটাও বুঝতে পারবা যে এই জিনিসগুলো যখন হয় তখন তাদের মাঝখানে তারা কিছু কাজও করতে পারে। মনে করো তুমি হচ্ছে কোনো জায়গায় ভলিউমটা অনেক কমাই দিলা, তাহলে তার ভিতরে যে প্রেসারটা বৃদ্ধি পাইলো, এই প্রেসার দিয়ে সে হয়তো কোনো কাজ করতে পারবে, পারবে না? পারার কথা। ঠিক সেম ভাবে তুমি এখানে ভলিউমটা বাড়াই দিলা, তারপরে হচ্ছে প্রেসার কমে গেল, তাহলে হয়তো সে কোনো কাজ করতে পারবে না। হয়তো সিস্টেম মানে এটার মধ্যে কি হইতো, এটার মধ্যে হয়তো উপরেরটার মধ্যে হয়তো সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ হইতো, আর এটার মধ্যে হয়তো উল্টাটা হবে, হয়তো পরিবেশের দ্বারা সিস্টেমের উপর কাজ হবে, তাই না? আচ্ছা, তো ঠিক সেইভাবে এইখানেও কোনো না কোনো কৃতকাজ আমরা পাবো। এই কৃতকাজকে ডিনোট করার জন্য আমি ফিগারটা ড্র করছি। তাহলে দেখো এখানে এ আর বি এর নিচে একটা কার্ভ পাওয়া যাবে না? দেখো তো, তুমি যদি এটাকে এরকম করে 90 ডিগ্রিতে টান দাও, ইন্টিগ্রেশন করবো স্যার। হ্যাঁ এখানে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে একটা কার্ভ পাওয়া যাবে না? কার্ভের আন্ডারে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে না? দেখো তো, পাওয়া যাবে। তাহলে এই যে এরিয়াটা পাইতেছি এটাকে আমরা বলি হচ্ছে এরিয়া আন্ডার পিভি কার্ভ। এরিয়া আন্ডার, কার্ভ কি বক্ররেখা না? মানে কার্ভ কি বক্র হ্যাঁ বোঝায় কার্ভ না? মানে বক্ররেখা, হ্যাঁ। তো এখানে কার্ভ আমি বুঝলাম না, এই যে কার্ভ এরিয়া কি বললেন? না, আমি বললাম যে দেখো এই কার্ভটার নিচে যেই এরিয়াটা আছে সেই পুরাটুকুই হচ্ছে আমার এতটুকুর জন্য কৃতকাজ। মানে আমাকে যদি বলা হয় যে এই ও হ্যাঁ, থার্মোডাইনামিক্স, এটা বুঝছি, হ্যাঁ এটা এটাই হচ্ছে আমার বুঝছি। কৃতকাজ, এরিয়াটাই হবে আমার কৃতকাজ এই পিভি কার্ভের আন্ডারে। মানে হচ্ছে এই এ থেকে বি পর্যন্ত যদি আমি নির্দিষ্ট করে দেই তাহলে আমার এইটার আন্ডারে যেই পরিমাণ এরিয়া থাকবে, বা তোমার এটাকে তোমার ক্ষেত্রফল বলা যায়, যেই পরিমাণ ক্ষেত্রফল থাকবে পিভি কার্ভের আন্ডারে, যে পরিমাণ ক্ষেত্রফল থাকবে সেটাই হচ্ছে আমার সেই ওয়ার্ক ডান বা কৃতকাজ। এখন বুঝতে পারছো যেখানে পি হচ্ছে গ্যাস কর্তৃক, হ্যাঁ, চাপ আর কি, গ্যাস কর্তৃক চাপ, এবং এ হচ্ছে এখানে একটা জায়গায় এ লাগবে আর কি, এটা আমি একটু পরে বলি, ভিটা লিখি। ভিটা হচ্ছে আয়তন, গ্যাসের আয়তন। দেখো এতটুকু কারো বুঝতে প্রবলেম হইলে আমাকে বইল। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আমি জানি তোমাদের অনেকের কোশ্চেন আছে। না, নাই নাই আমার নাই। বাকিদের একটু রেসপন্স করো, তাহলে শোনা যায় না, বোঝা যায় না। স্যার এখানে ইন্ডিকেটর ডায়াগ্রাম কোনটা হবে? যে এ বি এর যে আমি চিত্রটুকু আঁকলাম অতটুকু, মানে যে এরিয়াটুকু নিলাম, ইন্ডিকেটর ডায়াগ্রাম হচ্ছে মানে এই টোটাল যে ফিগারটা আঁকছি, এই যে ওই এই টোটাল যে ফিগারটা আঁকছি, হ্যাঁ এই টোটালটাই হচ্ছে আমার ইন্ডিকেটর ডায়াগ্রাম। এবং এই ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে আমি কৃতকাজ নির্ণয় করতে পারি পিভি কার্ভের সাহায্যে, সেটাই আমি বলছি। ঠিক আছে, এটা আমি একটু মুছি এখন, হ্যাঁ, ক্লিয়ার করে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, স্ক্রিনশট। হ্যাঁ মুছুন স্যার। আচ্ছা, মুছে দিলাম। এখন আচ্ছা, ওই যে একটু আগে যে ইন্ডিকেটর ডায়াগ্রামটা আঁকছিলাম সেটা কেমন, সেটাই যে এরকম এরকম না, এখানে ছিল সেই এ, এখানে ছিল সেই, সরি সূত্রদের বি নেই, এটা হচ্ছে বি, এবং এটার আন্ডারে যে এরিয়া এটাই হচ্ছে বা ক্ষেত্রফল সেটাই হচ্ছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট নেই এ, এখানে একটা বি নেই। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এইখানে কৃতকাজের পরিমাণ কত, তোমাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ দা কৃতকাজ বা ওয়ার্ক ডান সমান কত, এখানে তুমি বলবা কি যে
এরিয়া ক্ষেত্রফল এ থেকে বি এই যে ক্ষেত্রফল অফ একদম বাংলা ইংলিশ সহ এ বি বি এ, এটা হচ্ছে কৃতকাজের পরিমাণ। আই হোপ তোমরা এখন বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা এক্সপ্রেশন শিখবো। ঠিক আছে, একটা এক্সপ্রেশন শিখবো। এক্সপ্রেশনটা একটু দেখো। আমি খুব টায়ার্ড, আমি আজকে সারাদিন অনেকগুলা ক্লাস করছি, কথা বাড়াইতেছে না। একটু খেয়াল করো, মনে করো আমি এখানে একটা গ্যাস নিয়ে রাখছি, ভিতরে গ্যাস মলিকিউল নিয়ে রাখছি কিছু। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ফ্রিকশনলেস পিস্টন। হ্যাঁ, যদিও ফ্রিকশনলেস পিস্টন বা হচ্ছে ঘর্ষণবিহীন পিস্টন কিন্তু মানে থিওরিটিক্যালি পসিবল, কিন্তু বাস্তবে সেটা সম্ভব না। কিছু না কিছু ফ্রিকশন বা কিছু না কিছু ঘর্ষণ সেখানে চলেই আসে। হ্যাঁ, তো এইখানে তুমি যদি কিছু গ্যাস রেখে দাও, তাহলে একটা জিনিস বুঝো যে এইখানে নর্মালি কোনো একটা গ্যাস রেখে দিলে সে কিন্তু নর্মালি যদি তার ভিতরে কোনো ওইরকম সিগনিফিকেন্ট অ্যামাউন্টের এনার্জি না থাকে বা দেখার মতো শক্তি না থাকে, তাহলে এইখানে এই পিস্টনটা কি নড়াচড়া করবে? জিনিসটা বুঝে বললো তো, পিস্টনটা কি নড়াচড়া করবে না। তার মানে কি এইখানে যেই পরিমাণ ফোর্স আছে এবং এইখান থেকে সে যেই পরিমাণ ফোর্স পাবে, এই দুইটাই কি হিসেবে আছে? ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? ইকুইলিব্রিয়ামে আছে বা হচ্ছে সাম্যাবস্থায় আছে, বাংলায় বলে সাম্যাবস্থা। আমার না বারবার ইংলিশ ওয়ার্ডটা চলে আসে, সরি, আমি বাংলাটা একটু কম পারি। সাম্যাবস্থায় আছে। তাহলে এখন তুমি একটু চিন্তা করো যে এইখানে বাইরে যদি এফ পরিমাণ ফোর্স থাকে, তাহলে ভিতরে দেখো, এখন জিনিসটা বুঝবা, ভিতরে তো গ্যাস মলিকিউল আছে, তাই না? এই ফোর্সটা কে দিবে? এই ফোর্সটা দিবে হচ্ছে গ্যাস মলিকিউলের যে প্রেসারটা, তাই? তাহলে এখান থেকে আমি একটা টার্ম নিয়ে আসতে পারি পি। পিটা কি? পিটা হচ্ছে গ্যাস কর্তৃক চাপ। আর এইখানে পিস্টনের একটা ক্ষেত্রফলও থাকবে, এই যে এখানে একটা প্রস্থচ্ছেদের এরিয়াও থাকবে, এ এরিয়া, এটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একটা গ্যাস মলিকিউল তো আর শুধুমাত্র একটা পয়েন্টে চাপ দিবে না, সে তো পুরো পয়েন্ট জুড়েই চাপ দিবে, তাই না? তাহলে ভিতরে আমি কি পাইতেছি? পি এ পাইতেছি, তাই না? তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থায় বা সাম্যাবস্থায় যেহেতু পিস্টনটা আমার নাড়াচাড়া করতেছে না, আমি তখন বলতে পারবো যে এফ সমান সমান পি এ। দেখো বুঝছো কিনা? আমি সবকিছু ধরে রাখছি। স্যার জি বলেন। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা বুঝি না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আচ্ছা আচ্ছা ওয়েট, তুমি কি আমার ভিডিওটা দেখতে পারতেছো? দেখো তো ভিডিওটা যদি দেখতে পারো, একটা মিনিট দেখো। মনে করো এইখানে একটা, এটা হচ্ছে সেই পিস্টনটা, দেখতে পারতেছো? মনে করো এটা হচ্ছে সেই পিস্টন। হ্যাঁ, মানে পুরো সিস্টেমটা এখানে রাখা আছে, আর এইখানে কোনো জায়গায় হয়তো তোমার পিস্টনের সেই হ্যান্ডেলটা। তো আমি যখন এই দিক থেকে তাকাইতেছি, তখন প্রস্থচ্ছেদের এরিয়াটা কোনটা হবে? এইটা হবে না পুরাটা? এই যে এই অংশটা হবে না? বুঝতে পারছো? আমি তো এইভাবে দেখতেছি, আমার মানে লুকিং অ্যাঙ্গেলটাই হচ্ছে এটা, কিন্তু আমি যখন এদিক থেকে দেখবো গ্যাস মলিকিউলটা তো এই যে এদিক থেকে চাপ দিচ্ছে বা এদিক থেকে চাপ দিচ্ছে, তাহলে আমার প্রস্থচ্ছেদের এরিয়াটা কোনটা হবে? এইটা। যদি এটা গোল হইতো, যদি এটা রাউন্ড হইতো, এরকম রাউন্ড হইতো, তাহলে আমার প্রস্থচ্ছেদের এরিয়াটা হইতো গোল। এখন বোঝা গেছে? আচ্ছা, ধন্যবাদ। কোশ্চেনটা কি করছিলা বুঝছো মনে হয়? আচ্ছা, তাহলে এইখানে আমি ইকুইলিব্রিয়ামের মধ্যে F is equal to PA পাবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
আচ্ছা ঠিক আছে, এখন দেখো জিনিসটা যদি আমার ওয়ার্ক ডান হয়ে যায়, ঠিক আছে, আমি যদি মনে করো এখানকার গ্যাসটাকে এক্সপান্ড করলাম, কোনো না কোনো ভাবে আমার গ্যাসটার ভিতরে আমি এক্সপানশন ঘটাইলাম। দেখো বুঝো জিনিসটা, আমি কোনো না কোনো ভাবে আমি গ্যাসের ভিতরে এক্সপানশন বা হচ্ছে এটাকে বাংলায় বলে কি সম্প্রসারণ, সম্প্রসারণ ঘটাইলাম, ঠিক আছে, কোনো না কোনো ভাবে ঘটাইলাম, সেটা আমার এখন আপাতত লাগতেছে না। তাহলে কি হবে বলতো, এই পিস্টনটা কিছু দূর সরে এইখানে চলে আসবে না? এখন পিস্টনটা এখন এইখানে চলে আসবে না? পিস্টনটা ডিসপ্লেসমেন্ট হবে না কিছু একটা? এইখান থেকে এতটুকু পরিমাণ একটা ডিসপ্লেসমেন্ট হবে না? কথা বললো, ডিসপ্লেসমেন্ট কিন্তু হবে। হ্যাঁ, তাহলে আমরা কি আরেকবার একটু বলেন, মানে গাইজ আসতেছিলাম শুনি নাই। ও আচ্ছা, আমি বললাম যে এখন আমি এমন কিছু একটা করলাম, মানে এখানে আমি হিট জিনিসটাকে ডাইরেক্টলি আনতেছি না, আমি কিছু একটা করলাম যার কারণে হয়তো আমার গ্যাসটা এক্সপান্ড করলো বা সম্প্রসারণ করলো। তাহলে সম্প্রসারণ করলে কি হবে, পিস্টনটা কিছু দূর সরে যাবে না, মানে বাইরের দিকে চলে আসবে না? সেটা আমি ডট ডট দিয়ে দেখাই, স্মরণ হবে। কিছু দূর মানে বাইরের দিকে সরে আসবে, বুঝতে পারছো সুমনা? জি স্যার। আচ্ছা, এখন এটা যদি বাইরের দিকে চলে আসে তাহলে কি হবে, এইখানে আমার ওয়ার্ক ডান হবে, কিছু একটা ওয়ার্ক ডান হইলেই তো সেটা চলে আসবে, তাই না? জিনিসটা বুঝো, কোনো একটা ওয়ার্ক ডান যদি না হয় তাহলে কি পিস্টনটা নড়বে? তাহলে কিন্তু পিস্টনটা নড়বে না। আর আমরা ওয়ার্ক ডানের সূত্র থেকে কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই জানি না? বল বা বলের দিকে সরণের উপাংশকেই তো কাজ বলে। তাহলে এটা যদি জানো তাহলে আমরা কি জানি যে ওয়ার্ক ডান, এই যে ওয়ার্ক ডান সমান সমান আমরা কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বা তুমি যদি বাংলায় বলো তাহলে কি আসবে, যে কৃত কাজ সমান সমান হচ্ছে বল গুণ সরণ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার এই পিস্টনের উপর ফোর্স কত ছিল, এফ ছিল, এবং আমি ধরে নিলাম এইখান থেকে যেই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হচ্ছে এক্স, এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, বা তুমি যদি ধরে নাও যেটা খুব ছোট্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে তাহলে ধরতে পারো ডেল্টা এক্স, তাহলে তুমি এখানে ইচ্ছা মতো ডেল্টা এক্স লিখতে পারো, সমস্যা নেই। বা সরণের পরিমাণটা ডেল্টা এক্স পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, আর একটু আগে একটা জিনিস বলছিলাম যে এই এফটা কিসের সমান, পি এর সমান, তাই না? পি এর সমান, তাহলে আমি এই এফটাকে চেঞ্জ করে ডাইরেক্টলি পি এও লিখতে পারবো ইনটু ডেল্টা এক্স। এটা হচ্ছে আমার সেই ওয়ার্ক ডান বা ডাব্লিউ এর ফর্মুলা, বা তুমি যদি এটা ক্ষুদ্র পরিমাণ ডাব্লিউ এর কথা চিন্তা করো তাহলে ডেল্টা ডাব্লিউ লিখতে পারবা বা ডি ডাব্লিউ লিখতে পারবা, তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা ওটা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। স্যার কি বলেন? ওই যে F ইকুয়াল টু P এটা কিভাবে আসছে এটা একটু এই যে উপরে থেকে এই যে এখান থেকে আসছে ইকুইলিব্রিয়ামে যে এফ ইজ ইকুয়াল টু পি এ ছিল, ওই এফটা তো আমি এখানে পি এর পরিমাণে মানে রিপ্লেস করে দিতে পারি, ওই ফোর্সটাই তো আছে, কিন্তু ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হয়েছে, তাই না? সেটা বললাম, এফটা তো পি এর সমান, এখন বুঝছো? স্যার P এর সমান কেমনে একটু বুঝাতো? আচ্ছা, তখনই না বললাম যে এরকম একটা পিস্টন যদি থাকে, পিস্টন মানে ভিতরে গ্যাসটা যদি নরমাল অবস্থাতেই থাকে, ঠিক আছে, গ্যাসটা যদি নরমাল অবস্থাতে থাকে তাহলে কি পিস্টন নাড়াচাড়া করবে? তুমি কিছুই না করো, তাহলে এইখানে যেই পরিমাণ ফোর্স আছে এইখানে সেই পরিমাণ ফোর্স আছে না, সমান সমান ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আমি মনে মনে ধরলাম যে এই পিস্টনের উপরে বাইরের যে ফোর্সটা বা অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হচ্ছে এফ, এবং ভিতরকার যে গ্যাসগুলা যে প্রেসারটা দিচ্ছে সেটা হচ্ছে পি ইনটু এ। কারণ কি, পিটা হচ্ছে গ্যাস কর্তৃক চাপ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ। এই পুরা এরিয়া জুড়েই তো সে চাপ দিবে, শুধুমাত্র একটা পয়েন্টে কি চাপ দিবে? এটা পিস্টন নিছে, একটা পয়েন্টে কি গ্যাস চাপ দেয় কখনো? গ্যাস পুরা প্রত্যেকটা পয়েন্টে চাপ দিবে না, সেই জন্য আমি পুরা এরিয়াটা নিচ্ছি, আর মানে এভারেজ একটা প্রেসার নিচ্ছি গ্যাসের জন্য পি। এখন বুঝছো যে পি এটা কিভাবে আসলো? জি স্যার। আচ্ছা, তো আমরা জানি ওয়ার্ক ডান বা হচ্ছে কৃত কাজ সমান সমান হচ্ছে বল গুণ সরণ, তাহলে বলের জন্য আমি ফোর্স লিখছি আর ডিসপ্লেসমেন্ট বা সরণের জন্য ডেল্টা এক্স লিখছি, কারণ পিস্টনটা যদি এক্সপান্ড করে তাহলে ডেল্টা এক্স পরিমাণ এক্সটেন্ড করবে বা এক্সপান্ড করবে বা সম্প্রসারণ করবে। তাহলে যেহেতু আমি এটা ক্ষুদ্র পরিমাণ ডিসপ্লেসমেন্ট বা ক্ষুদ্র পরিমাণ সরণ ধরছি, তো সেটার জন্য কি আসবে, যে ক্ষুদ্র পরিমাণ ওয়ার্ক হইতে পারে,
সেজন্য আমি এখানে ডিডব্লিউ লিখছি। ক্ষুদ্র পরিমাণ ওয়ার্কের জন্য তোমার যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে সেটা আর কি এখানে লিখছি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বইলো। আচ্ছা, এখন একটা জিনিস একটু বোঝার ট্রাই করো, দেখো তো। আচ্ছা, এখানে এ আছে আর ডেল্টা এক্স আছে, এ আর ডেল্টা এক্স মিলে একটা ভলিউম ক্রিয়েট করতেছে না, বা একটা আয়তন ক্রিয়েট করতেছে না? দেখো তো, একটা আয়তন ক্রিয়েট করতেছে না? একটা আয়তন কিন্তু সে ক্রিয়েট করতেছে। কেউ না বুঝলে বলো, আমি বুঝাই দিব। বুঝি নাই স্যার, একটু বলেন। আচ্ছা, কে বুঝো নাই আমাকে একটু বলো। আমি সেতু। সেতু, তুমি কি তখন ওই যে পিস্টনের কোশ্চেনটা করছিলা যে মানে স্যার এটা কিভাবে হইলো? ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রে হ্যাঁ, ওইটা জিজ্ঞাসা তাহলে তুমি করছি। এখন দেখো, এদিক তাকাও, এই যে আমার দিকে তাকাও। এরকম রাউন্ড আপ কিছু নাই, তারপর এটা দিয়ে দেখানোর ট্রাই করি। আচ্ছা ওয়েট এক মিনিট, এটা দেখো, এটা দেখলে বুঝবা। ঠিক আছে, দেখো এইটা যদি তোমার সেই সিস্টেম হয়, ঠিক আছে, ভিতরেরটা তোমার হচ্ছে পিস্টন লাগানো আছে, এই যে ভিতরের যে পোর্শনটা, তাই না? আচ্ছা হ্যাঁ দেখো, হ্যাঁ এখন এইটা হচ্ছে ভিতরের যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে এ। এইটা যদি এক্সপান্ড করে, এক্সপান্ড করলে কি হবে? এই যে আমি এইভাবে দেখতেছি, এক্সপান্ড করলে এই পেজগুলো আরেকটু এদিকে সরে আসবে, আসবে না? ডেল্টা এক্স কিছু পরিমাণ ডিসপ্লেসমেন্ট বা হ্যাঁ কিছু পরিমাণ সরণ হবে। তাহলে একটা এই দেখো, একটা এরিয়াকে একটা মিটার স্কয়ারকে তুমি যদি একটা সরণ দিয়ে গুণ দাও, একটা মিটার স্কয়ারকে আরেকটা মিটার দিয়ে গুণ দিবা, তাহলে কি পাবা? মিটার কিউব পাবা। হ্যাঁ মিটার কিউব পাবো। তাহলে আচ্ছা একটা ভলিউম ক্রিয়েট করতেছে না ওখানে, এই যেটার ভিতরে? হুম, সেটাই হচ্ছে গিয়ে ভি বা আয়তন। এখন বুঝতে পারছো? বা ডেল্টা ভিও লিখতে পারো, যেহেতু ছোট পরিমাণ ডিসপ্লেসমেন্ট, তাহলে আমি ছোট পরিমাণ আয়তন ডেল্টা ভিও লিখতে পারবো। জি। অনেক ভারী লাগো। আচ্ছা, তাহলে এটাকে তুমি চাইলে ডেল্টা ভি লিখতে পারো। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? পি ইন্টু ডেল্টা ভি, বা ডিডব্লিউ সমান সমান এখান থেকে কি পাইলাম রাশিমালাটা? পি ডেল্টা ভি। এতটুকু। আর বুঝতে প্রবলেম থাকলে আমাকে বলো। বুঝছি স্যার। আচ্ছা, তো এটা বুঝতে পারলে তারপরে হচ্ছে এখানে এটা প্রায় শেষই। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিই। দাঁড়ান। হ্যাঁ, ক্লিয়ার করেছেন। তো আমরা ওখানে পাইলাম কি? ডিডব্লিউ সমান সমান হচ্ছে তোমার পি ইন্টু ডিভি পাইছি, তাই না? তো এখান থেকে এই জিনিসটাকে তোমার এখন জানা থাকার কথা, যেখানে ডি আছে, ডেল্টা আছে বা ডিভি আছে, ওখানে তো এরকম ছিল ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভি বা ডিভি একই জিনিস, তুমি যেটাই বলো না কেন। ঠিক আছে, এটা বুঝবা, তুমি এখন বড় হয়ে গেছো। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করে দাও, ডিডব্লিউ কে ইন্টিগ্রেট করে দাও, এটাকে যদি ইন্টিগ্রেট করে দাও পি ডিভি, এখন ইন্টিগ্রেট করে দিলে এইখানে হয়তো তোমার শুধুমাত্র ডাব্লিউ থেকে যাবে, ডাব্লিউ থাকবে না আর স্যার? পি টাকে এখানে বাইর করে দিবা, এখানে ডিভি লিখবা। আর দুইটা ভলিউম যদি মানে ভিন্ন ভিন্ন ভলিউম দেওয়া থাকে, ভি1 আর ভি2, সেটা রেসপেক্টে তুমি এটাকে ইন্টিগ্রেট করে দিবা। ঠিক আছে, তাহলে আলটিমেট সূত্র আমি কি পাইলাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডিভি ইন্টিগ্রেশন, এখানে ভি1 ভি2, মানে দুইটা আলাদা আলাদা ভলিউমের জন্য আমি তার জন্য ইন্টিগ্রেট করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এটাই হচ্ছে আমার সেই কৃত কাজ। স্যার। জি বলেন আপু। স্যার এই যে এখানে যে ওটা কি বলে ইন্টিগ্রেশন ডিডব্লিউ, এখান থেকে ডব্লিউটা কিভাবে হয়েছে? আমি তো ইন্টিগ্রেশন করি নাই, জানি না। আচ্ছা, বাট ইন্টিগ্রেশন, পরেরটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, পরেরটা বুঝছি। আচ্ছা ইন্টিগ্রেশন করো নাই। কিন্তু আচ্ছা আমি বলি, ইন্টিগ্রেশন একটা সূত্র আছে এরকম, দেখবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা লেখা থাকলে ডাইরেক্টলি তুমি এক্স লিখতে পারবা প্লাস সি। ও আচ্ছা, এখান থেকে এটা আসছে একটা সূত্র আছে, এখানে। সুমনা একটু হ্যাঁ বললো। হ্যাঁ, এই জিনিসটা সুমনা জানে হয়তো। আচ্ছা আচ্ছা, এটা জানি, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ওখান থেকে এটা লেখা যায়। ইন্টিগ্রেশন করো নাই কেন? হাই খোদা। স্যার মানে না না, সি এই কনস্ট্যান্ট চ্যাপ্টার তখনই আসবে যখন হচ্ছে ওই এক্স এর কোনো সীমা দেওয়া থাকবে না। আচ্ছা সেতু, তুমি কি ওর কথা শুনতেছো? হ্যাঁ হ্যাঁ ওমা, আমি আপনি শুনি না। শুনতেছেন না?
আমি অনেক আস্তে শুনতেছি। স্যার মানে এই যে ধ্রুবক মানে এখানে একটা ইয়ে আছে না যে সি কখন আসবে ধ্রুবক হলে ওই জিনিসটা একটু বলবেন। এই সিটা হচ্ছে তুমি ম্যাথের মধ্যে করতে গেলে এই সি তোমার কম্পালসারি, কিন্তু ফিজিক্সের মধ্যে এই সিটা এত সিগনিফিক্যান্ট না। এই সিটা কেন? এখানে কেন? আমার কোশ্চেনটা শুনুন স্যার, আমি হ্যাঁ একটা কোশ্চেন করি, শুনতেছেন? আরো জোরে বলবো? দাঁড়াও মানে সে তো কি বললো আমি একটু মানে শুনে নেই, সে তো আরেকবার বলবা। আচ্ছা, স্যার এই যে মানে ম্যাথে আমাদের সিটা ইউজ করতে হয় কিন্তু ফিজিক্সে করা হয় না, এটা কেন? এটা কেন? আচ্ছা, মেইন কথা হচ্ছে সিটা ইউজ করার জন্য, হ্যাঁ সিটাকে ইউজ করার জন্য আরো হচ্ছে কিছু আলাদা কন্ডিশন দিয়ে দেওয়া লাগে ম্যাথের মধ্যে, যে আমি যে এটাকে ইউজ করব বা সি এর ভ্যালুটা যে বের করব, সি এর ভ্যালুটা আসলে কত সেটা তো আমি জানি না। তুমি এটা জানো কিনা জানি না যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কিন্তু একটা আরেকটার ভাইস ভার্সা, মানে একটা আরেকটার অপোজিট। হ্যাঁ তুমি দেখো এই যে তুমি 2x স্কয়ার প্লাস 5 এটাকে ডিফারেন্সিয়েট করে কত লিখতে পারবা? ডিফারেন্সিয়েট করলে d বাই dx ওই করলে যে কত আসবে? 4 এখানে আসবে হচ্ছে তোমার 2টা 4x, নিচে চলে আসবে 4x 4x আসবে, শুধুমাত্র 4x আসবে। আর ওটা 5 আসবে কি? আসবে না, আসবে না, ওটা 0 5 কিন্তু কারণ 0। এখানে এটা তাহলে ধ্রুবক। তোমার একটা জিনিস কি যে ইন্টিগ্রেশন অফ 4x করলে 4x, দেখো সরি বললাম 4x dx করলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসার কথা? 4 ইন্টিগ্রেশন অফ x dx, এটার সূত্র হচ্ছে 4, এখানে হচ্ছে x মানে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c। তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত? এখানে বাই 2, এখানে হচ্ছে x স্কয়ার প্লাস c, এটা কাটাকাটি করলে 2x স্কয়ার প্লাস c। এই যে এই c-টা হচ্ছে তুমি এখান থেকে দেখে বলতে পারতেছো এটা 5, কিন্তু এটা যদি তোমার আমি কেটে দিতাম জানি না, তখন তুমি কি c এর ভ্যালুটা প্রেডিক্ট করতে পারবা? পারবা না। না না তো সি এর ভ্যালু বলে দেওয়ার জন্য তোমার আলাদা কন্ডিশনস লাগে, সেটা তোমার ভার্সিটিতে উঠলে শেখানো হয়। এত অধৈর্য হয় না, ভার্সিটিতে উঠলে দেখবা এই ম্যাথগুলো তোমার কান্না করাইতেছে, তোমার খারাপ লাগবে যে কেন জিজ্ঞেস করছিলাম। আল্লাহ ঠিক আছে, কি বলেন। মনে করো এখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম। এখান থেকে একটা লাইন টানলাম এই পর্যন্ত। তাহলে এখান থেকে তোমাকে বললাম হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, বা কৃত কাজ কত? ওয়ার্ক ডান সমান সমান ওয়াট, বা কৃত কাজ কত? তোমরা কি এটা বের করতে পারবা? দেখো তো কৃত কাজ কত হবে এখানে? স্যার পারবো। বের স্যার করো তো। পারবো। হ্যাঁ বলো তো কত হবে? এই বের করতে হবে। এইটা একটা প্রথমত কি, এটা একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম না? এটা কিন্তু একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইন্ডিকেটর ডায়াগ্রামের মধ্যে এটা হচ্ছে আমার সেই পিভি কার্ভ, এটা হচ্ছে পিভি কার্ভ বা পিভি বক্ররেখা, সোজা রেখাটাকে বক্ররেখা বলা যায় সমস্যা। তাহলে বলছিলাম কি পিভি কার্ভের আন্ডারে যেই এরিয়াটা থাকবে বা ক্ষেত্রফলটা থাকবে সেটাই হচ্ছে আমার সেই কি বলতো, সেটাই হচ্ছে আমার কৃত কাজ। তাহলে এই যে ওয়ার্ক ডান এই পুরাটা আসবে, তাই না? তাহলে দেখো তো এখানে ওয়ার্ক ডানটা একটা ওয়ান কাইন্ড অফ ট্রাপেজয়েড, মানে ট্রাপেজয়েড আকারের না? ট্রাপেজয়েড। তাহলে ট্রাপেজয়েডের এরিয়া কত হয়? হাফ ইনটু, আমাদের জানা আছে কিনা জানি না, a প্লাস বি, মানে হচ্ছে এখানে কত? এখানে হচ্ছে 2 যোগ 4, মানে সমান্তরাল অংশগুলোর দৈর্ঘ্য ইনটু তাদের মাঝখানে ডিসটেন্স কত? ডিসটেন্স হচ্ছে 3 মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন করলে 2 4 হচ্ছে 6, 2 এখানে হচ্ছে মেবি 6 ইউনিট আসবে, 6 ইউনিটস। এটা হচ্ছে আমার সেই কৃত কাজের পরিমাণ আসতেছে। দেখো সবাই বুঝছো কিনা? কারণ যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করো। স্যার ওই যে কাশিফুল বলছিল যে ওই সূত্রটা বুঝাই দিতে। তো কি কি? হ্যাঁ কাশিফুল বলছিল না ওই যে সূত্রটা বুঝাই দিতে। হ্যাঁ ওটা বলে দিই তাহলে, ওটাও বলে দিচ্ছি। কোন সূত্রটা? মানে ওই যে w ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে সরি ফার্স্ট লটা, এই যে q ইজ ইকুয়াল টু w প্লাস হচ্ছে তোমার u আর কি। আপু আমি তখন বলছিলাম যে হচ্ছে তোমার যদি তুমি কোনো সিস্টেমের মধ্যে তাপ সরবরাহ করো, মানে q যেটা আছে, হ্যাঁ তুমি একটা সিস্টেমের মধ্যে তাপ সরবরাহ করলা, এখানে তুমি তাপ দিলা, মনে মনে তাপ দিলা, এরকম একটা সিস্টেম রাখা ছিল, এখানে তুমি তাপ দিলা, পিস্টন রাখা ছিল, তাপ দিলা, গ্যাস ছিল। তাপ দিলে কি হবে? এইখানকার যে গ্যাস মলিকিউল গুলো আছে সেটা কি, বা গ্যাস যে ইয়াগুলো আছে মলিকিউল গুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি করবে? সম্প্রসারণ করবে বা এক্সপান্ড করবে। সম্প্রসারণ তো বুঝো, মানে হচ্ছে এক্সপান্ড করা আর কি।
তো এক্সপ্যান্ড করলে কি হবে, এক্সপ্যান্ড করার টাইমে সে হচ্ছে কি এইখান থেকে পিস্টনটা একটু উপরের দিকে উঠে যাবে, উঠে গেলে কি করলো, এই পিস্টনটা হচ্ছে, এটা যদি পুরাটা একটা সিস্টেমের অংশ হয়, এই সিস্টেমটা পরিবেশের উপরে কাজ করতেছে, এই পরিবেশের উপর কাজের যে সংজ্ঞাটা সেটাকে আমি ডাব্লিউ দ্বারা ডিনোট করছি। আর হচ্ছে এই যে ভিতরে যেটা টেম্পারেচার বৃদ্ধি পাইতেছে, হ্যাঁ তুমি যে তাপ দিতেছো, গ্যাসের টেম্পারেচার বাড়তেছে না, বাড়তেছে, তো তখন একটা কথা বলছি, তুমি যদি গ্যাসের ভিতরে তাপ দাও তাহলে তার ভিতরে টেম্পারেচারও বৃদ্ধি পাবে, তার ইন্টারনাল এনার্জি ইউও বৃদ্ধি পাবে, এই ইউটা হচ্ছে সেই ইন্টারনাল এনার্জি। তাহলে সংজ্ঞা থেকে কি আসলো, তুমি হচ্ছে যখন কোন সিস্টেমে তাপ দিবা, সেই তাপটা হচ্ছে কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে এবং হচ্ছে কিছু পরিমাণ বাহ্যিক কাজ সম্পাদন করবে। এটাই ছিল আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন তো বুঝতে পারছো কিনা? স্যার হ্যাঁ, এখানে মানে ইউটা বৃদ্ধি পাইতেছে, মানে হচ্ছে এইভাবে না যে আমি তাপ দিতেছি গ্যাসটাকে, তো গ্যাসটা তো বৃদ্ধি পাইতেছে, তার মানে এর অনুসংখ্যা বাড়তেছে, তো অনুসংখ্যা বাড়লে এর শক্তি সংখ্যা মানে যে তাপ শক্তিটা তুমি হচ্ছে আমি বলি, তুমি তোমার মাইক্রোফোনের একটা মাইক আছে, ওইটা কাছে নিয়ে কথা বলো, তাহলে ঠিক মতো শোনা যাবে। স্যার শুনতেছেন? হ্যাঁ, এখন বলো। আমি বলতেছি এই যে ইউটা যে বৃদ্ধি পায়, মানে আমরা যখন তাপ দেই গ্যাসটাকে তখন তো এর অণুগুলো বৃদ্ধি পায়, তো এর অণুগুলোর মধ্যে তার শক্তিও বৃদ্ধি পায়, সেইভাবে কি ইউটা বৃদ্ধি পায় না তাপ দেওয়ার সাথে সাথে? কেউ কি শুনছো ওর কথা? কেউ যদি শুনে থাকে আমাকে একটু বলতে, তোর কথা শোনা যায় না। হ্যাঁ, আসলে শোনা যাচ্ছে না, সরি। আচ্ছা, সমস্যা নেই, তোর মানে কথাটা আমি পরে শুনে নিবনি, তোর মনে হয় কোনো মেজর কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা মনে হয় তোমরা বুঝতে পারছো। আরেকটা ছোট্ট একটা ম্যাথ দেখাই দিই। মনে করো এদিকে হচ্ছে পি দেওয়া আছে, এদিকে হচ্ছে ভি দেওয়া আছে, এদিকে হচ্ছে 2, এদিকে 4, এদিকে 6, এদিকে মনে করো হচ্ছে এরকম 1, 2, 3 এরকম করে দেওয়া আছে। এখন কার্ভটা একটু অন্যরকম, এইরকম এইরকম এবং এরকম, এরকম কিছু তীর চিহ্ন দেওয়া আছে, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, আবার এখান থেকে এরকম। তাহলে দেখো এ থেকে বি, বি থেকে সি, ঠিক আছে? এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে, দেখো এখানে কিন্তু 3টা কার্ভ আছে, টোটাল 3টা কার্ভ আছে। তাহলে দেখো তো ডাব্লিউ অফ এবি যেটা আছে, এই এবি কার্ভের আন্ডারে ওয়ার্ক ডান কত হবে আমাকে একটু বলো তো। এবি কার্ভের আন্ডারে ওয়ার্ক ডানটা কত হবে? উত্তর নাই। সূত্র কি? সূত্র তো একটু আগে শিখে আসলাম, এই যে পি ইন্টু ডিভি। এখানে কি কোনো আয়তনের পরিবর্তন আছে? এখানে কিন্তু কোনো আয়তনের পরিবর্তন নাই। হ্যাঁ, এখানে দেখো এই লাইনটার মধ্যে কিন্তু কোনো জায়গায় আয়তনের পরিবর্তন হয় নাই, বা সম আয়তনীয় বলা হয় এটাকে। তাহলে ডিভির মানটা কি হবে? ভি এর মানটা তো পরিবর্তনই হয় নাই, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে পি ইন্টু 0, তাহলে আসলে ডাব্লিউ অফ এবি এর মান হচ্ছে কত? 0। দেখো তো মানে বুঝতে পারছো কিনা সবাই? বুঝছি স্যার। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো, এখন দেখো আচ্ছা, ডাব্লিউ অফ এবি এটা বুঝা গেছে, এরপরে হচ্ছে ডাব্লিউ অফ বিসি তে চলে আসো। এটা আরেকবার বুঝাইতে বলছি দাম। এটা বুঝো নাই ইদান? আচ্ছা, ইদান দেখো এইখানে টোটাল কয়টা কার্ভ আছে আপু? এখানে কিন্তু টোটাল 3টা কার্ভ আছে, এই একটা কার্ভ, এই একটা কার্ভ আর এই একটা কার্ভ। তোমাকে আমি আলাদা আলাদা করে জিজ্ঞেস করতেছি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এইরকম একটা লাইন দিয়ে দিচ্ছি এখানে। দেখো তো এই লাইনটার প্রত্যেকটা পয়েন্টে আয়তন সমান না? এই লাইনটার প্রত্যেকটা পয়েন্টে আয়তন কিন্তু সমান, আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আমি এই যে একটু আগে যেটা সূত্র শিখছি, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, এখানে কি বলা আছে? কৃত কাজ সমান সমান প্রেসার ইনটু আয়তনের পরিবর্তন।
এখানে যদি কোনো আয়তনের পরিবর্তন নাই হয় তাহলে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে? আয়তনের পরিবর্তন যদি 0 হয় তাহলে কি কোনো কাজ হবে না, সেই জন্য W অফ AB সমান সমান 0। দেখো তো বুঝতে পারছো কিনা? আয়তনের পরিবর্তন হয় নাই, তাই হচ্ছে কাজের পরিমাণ 0। আচ্ছা, ধন্যবাদ আপু। আচ্ছা, এখন এরপরের পার্টটা W অফ BC। ঠিক আছে, W অফ BC টার দিকে খেয়াল করো। সেটা কি? সেটা হচ্ছে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা থাকবে সেই পুরাটাই কিন্তু। তাহলে কি তার মানে হচ্ছে এইটার আন্ডারে পুরা এরিয়াটা কোনটা? এই যে একদম এই যে এতটুকু লাগাই দিলে পুরা যে এরিয়াটা হবে সেটা না? আয়তক্ষেত্রটা না? পুরাটা। হ্যাঁ, মানে পুরো একটা আয়তক্ষেত্র হবে। তাহলে এটা কত আসবে? এটার উত্তর একটু চেক করে দেখো তো, এটা কত আসে? 12 আছে, 12। 2। এখানে হচ্ছে কত? এখানে মেবি 6 আসে। হ্যাঁ, তাহলে এটা আসে 12 ইউনিট। 12 ইউনিট আসে। আচ্ছা, তাহলে এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে W অফ AC কত হবে, সেটা কত আমাকে বলো তো? স্যার এই যে ট্রাপিজিয়াম আকারে করবো, হ্যাঁ, ট্রাপিজিয়ামের মতো করে করবো না? এসি একটু কি ওয়ার্ক না? সরি সরি, আচ্ছা আমি তো যেইভাবে, সরি এখানে W অফ AC বের করো না, যেহেতু আমি মানে ইয়াটা উল্টা দিছি, মানে এটা কি বলে, এই যে এটা এই দিক CA বরাবর বের দিছি করবো। না, তাহলে CA বের করো। এগুলো কিন্তু সিগনিফিকেন্স আছে, আমি বলতেছি কেন। WCA টা বের করো। কত আসে বলো তো? এটা মেবি আসবে হচ্ছে হাফ। এটা একটা ট্রাপেজের ফর্ম করে, এটা হচ্ছে মেবি 2 যোগ হচ্ছে 6 ইনটু 2। তাহলে কত আসতেছে? যদি কাটায় আসবে 8 মেবি আছে না? 8 আসবে মনে হয়। 8 ইউনিট। ঠিক আছে। ঠিক আছে, এটা 8 ইউনিট। বুঝা গেছে? আচ্ছা, এইটা স্যার যদি এখানে স্যার, যদি এখন এসি যদি থাকতো এখানে তাহলে 1 3 হতো, তাই না? যদি W এসি থাকতো। যদি AC থাকতো তখন সবই ঠিক থাকতো, এটা -8 ইউনিট আসছে। হ্যাঁ, কারণ এখানে 1 3 হতো। I hope তুমি এখন বুঝতে পারতেছো জিনিসগুলো। এখন তুমি একটু রিলেট স্যার, করো। হ্যাঁ, বলো। স্যার এখানে যদি আমাকে বলে নিট কাজ কত? কি? হ্যাঁ, ঠিক আছে, আমি সেটাও বলতেছি। তোমাকে যদি বলা হয় যে নেট ওয়ার্ক কত, বা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান ইন দিস সাইকেল কত হবে? আচ্ছা, একটু এটা স্ক্রিনশট দিয়ে নাও তো, একটু উপরের দিকে যাবো। নিছি স্যার। আচ্ছা, তো তোমাকে যদি কেউ এখন জিজ্ঞেস করে যে নেট ওয়ার্ক ডান কত, নেট কৃত কাজ কত, হ্যাঁ, বা হচ্ছে ওয়ার্ক ডান, এইভাবে করতে পারে, স্যার, ওয়ার্ক ডান ইন দ্য সাইকেল। হ্যাঁ, স্যার এখানে কি এটা মানে ভেক্টরের নিয়মে যোগ বিয়োগ করবো? এটার মধ্যে ভেক্টর নাই, ওয়ার্ক কখনো ভেক্টর রাশি না, সুমনা। ও, ওয়ার্ক তো কাজ তুই। আচ্ছা তো ঠিক হ্যাঁ, আছে। এইখানে প্লাস মাইনাসের সিগনিফিকেন্সটা আছে, সেটা আমি একটু বলতেছি, দাঁড়াও। ওই যে তখন একটু আগে পড়াইছিলাম, মনে আছে যে DW অর ডেল্টা W যদি তোমার হচ্ছে নেগেটিভ হয় বা পজিটিভ হয়, পজিটিভ হওয়া মানে কি বলতো? পজিটিভ হওয়া মানে হচ্ছে যে সিস্টেম স্যার আমার পরিবেশের উপর বন্ধু কাজ কাজ করতেছে। করবে। হ্যাঁ, সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে। এখন বুঝতে পারছো মানে জিনিসটা কেমন? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে এইখানে যদি তোমাকে ABCA বের করতে বলে, তার মানে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার মানে এরিয়া অফ দ্য সাইকেল, এরিয়া অফ দ্য সাইকেল, বা হচ্ছে এই ভিতরকার যে এরিয়াটা হবে সেটা হচ্ছে তার নেটওয়ার্কটা পুরাটা যদি কেউ জিজ্ঞেস করে। তাহলে এখানে এরিয়া গুলো কত পাইছো? একটা এরিয়া পাইছো হচ্ছে 0, আরেকটা এরিয়া পাইছো হচ্ছে কত? একটা হচ্ছে পাইছো টোটালটা 12 মাইনাস 8 বিয়োগ করে দাও, তাহলে কত পাবা? আবার হচ্ছে 4 ইউনিট। এটা হচ্ছে স্যার নেটওয়ার্ক। এখানে তো আমরা 8 পাইছিলাম, কারণ সি থেকে 8 তে আসছে না। আরেকবার বলবা আপু, আমি তোমার কথাটা বুঝিনি। মানে এখানে তো একটা মানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ তে আসছে, তাই না? জি, তাহলে ওটা 8 হবে না, +8। না আপু, আমি তোমাকে একটু মানে বুঝাই বলি। দেখো, টোটাল এরিয়া তোমার হচ্ছে। এইটার ভিতরে এরিয়া বের করতে হবে, তাই না? আচ্ছা, ভিতরের এরিয়া যদি বের করতে হয় তাহলে এইখানে কোনো এই কার্ভের জন্য কোনো এরিয়া তুমি পাও নাই, এটা তো মানো, তাই না?
আচ্ছা, এরপরে তুমি এইটার জন্য এই পুরাটা পাইছো 12, এই পুরাটা কত 12, 0 প্লাস 12, আর এই বাকি 8 যদি তুমি বিয়োগ করে দাও, এই যে এই পার্টটুকু তুমি যদি বিয়োগ করে দাও, -8 করে দাও, তাহলে তুমি ভিতরকার এই যে সাইকেল টুকুর এরিয়া পাবে। এখন বুঝছো 8টা কেন বিয়োগ করলাম? আচ্ছা আবার বলছি, হ্যাঁ, কারণ হচ্ছে হ্যাঁ, আমার তো লাগবে শুধু এই সি এই যে দেখো আমি 3টা ফিগার রাখি, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। এইখানে না স্যার বুঝতে এই পারছি, কার্ভের জন্য কোনো বুঝতে এরিয়া নাই, পারছি। এই কার্ভের জন্য হচ্ছে এই পুরাটা পাইতেছো, আর হচ্ছে এইটার জন্য এই যে এতটুকু পাইতেছো। তাহলে এতটুকু, এই যে এতটুকু পাইতে গেলে তোমার এটা বিয়োগ করা লাগবে অবশ্যই, এই যেটা বিয়োগ করে দিলাম। তাহলে আমি হ্যাঁ যে হ্যাঁ বলে দিয়েছি বুঝছি। এরিয়া অফ দ্য সাইকেল তাই হচ্ছে 4 ইউনিটস, এটাও পজিটিভ আসবে। এইখান থেকে তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে যে এইখানে যে নেট ওয়ার্ক ডান পাওয়া যেতেছে সেটার উপরে তুমি একটা ব্যাখ্যা দাও, তাহলে তোমার ব্যাখ্যাটা হবে এরকম যে এইখানে নেট ওয়ার্ক ডানটা হচ্ছে তোমার 4 ইউনিটস, এবং এই যে আমি যেটা পাইতেছি সেটা আসলে কি, সেটা হচ্ছে যে সিস্টেম সারাউন্ডিংস এর উপর ওয়ার্ক করতেছে। এটাই হচ্ছে আমার সেই ব্যাখ্যাটা বা ছোট কথাটা। আই হোপ তোমরা সবাই জিনিসটা ধরতে পারবা বা বুঝতে পারবা। ঠিক আছে, এই যে ডাব্লিউ অফ এসি যে -8 ইউনিটস লিখছি এটা মানে কি, আর সি এ 8 ইউনিটস লিখছি সেটা মানে কি, ডাব্লিউ সি এ তে গেলে সেটা হচ্ছে আমার কিভাবে ওয়ার্ক করবে, সেটা হচ্ছে আমার মানে ওই যে তোমার এটা কি বলে, মানে হ্যাঁ মানে সিস্টেম পরিবেশের উপর কাজ করবে, আর মাইনাসটা বললে তখন হচ্ছে পরিবেশ সিস্টেমের উপর ওয়ার্ক করবে। এখন লজিক গুলো মোটামুটি তোমরা ধরতে পারছো, যে যা করে আসছি তার সাথে মিলাইতে পারতেছো। আই হোপ। আরো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আচ্ছা স্যার, আমার এই যে আগের দিনের ক্লাসে একটা কোশ্চেন ছিল। জি আপু অবশ্যই, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার এই যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুলস ইকুইভ্যালেন্ট, ওইটার মানেটা কি, মানে এটা কোত্থেকে আসছে, এই জিনিসটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা কোত্থেকে আসছে তাই না? ভালো কোশ্চেন, ইয়েস ইয়েস। আচ্ছা আচ্ছা, জুল তো ছিল একজন বিজ্ঞানী, তাই না? আচ্ছা, তোমরা কি চ্যাপ্টার 7 এ এফ প্রপোর্শনাল টু এক্স পড়ছো কোনো জায়গায়, না বা মাইনাস স্যার, এক্স? এখন ওইটাতে যাই নাই। আচ্ছা, তাহলে কি পড়ছো কি বলতে পারি। আচ্ছা, মেইন কথা কি, আমরা যখন কোন মনে করো পি প্রপোর্শনাল টু মনে করো 1/v, তুমি জানো, ওকে, তো প্রপোর্শনাল সাইন উঠায়া আমি একটা কনস্ট্যান্ট বসাই না, হয় কে বসাই নাইলে পি বসাই, যে কোনো কিছু বসাই, সমস্যা আছে কোনো? এইখানে তোমার ওই যে যেটা গতদিন পড়াইছিলাম ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ, এখানে ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ মানে এই যে ডাব্লিউটাকে তুমি যদি ডাব্লিউটাকে এভাবে রাখলা, প্রপোর্শনালটাকে আমি উঠাই দিয়ে সমানুপাতিক ওঠানোর জন্য যে সমানুপাতিক নিয়ে রাখলে আসছি। যে নিয়ে আসছি, যেটার বাংলা নাম হচ্ছে তোমার ইংলিশ নামটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, আর হচ্ছে বাংলা নামটা কি যান্ত্রিক তুল্যাঙ্ক মনে হয়, বাংলা নামটা মেবি যে নামটা হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক, আই হোপ সো, যান্ত্রিক তুল্যাঙ্ক মেবি। আচ্ছা স্যার, এটা নাম বুঝলাম, হ্যাঁ কিন্তু ওই যে জুল, উনি তো একজন বিজ্ঞানী, তাই না? জি জি, জুল একজন বিজ্ঞানী আমার মনে হয়, yes, সে একজন বিজ্ঞানী। হ্যাঁ জুলস ইকুইভ্যালেন্ট, আবার এটার একটা নামও দিছে। তুমি এটাকে জুলস কনস্ট্যান্টও বলতে পারবা, তুমি দেখবা এটা অনেক জায়গায় জুলস কনস্ট্যান্ট লেখা আছে, সমস্যা নেই, এটার নাম জুলস আচ্ছা, কনস্ট্যান্ট। মানে তোমার থেকে এর নাম বেশি, দেখো যদি আমি দাঁড়াও, তোমার নাম কি, তোমার পুরো নাম কি? তোমার পুরো নাম হচ্ছে সানজানা সেতু সেতু। আক্তার। আচ্ছা যাই হোক, তানজিলা সেতু, তো তানজিলা সেতু তুমি সানজানা দেখো, সানজানা সেতু, যাই হোক যেটাই হোক, তো হচ্ছে সানজানা। আচ্ছা সমস্যা নেই, আমরা একদিন হ্যাঁ তোমার হ্যাঁ নামের উপর বলেন। ক্লাস করবো। তো যে মানে মেইন কথা যেটা বলতেছি, এই যে হচ্ছে তোমার থেকে নাম বেশি, তার নাম যান্ত্রিক তুল্যাঙ্ক হয়, ইংলিশে একটা বাঘা নাম নিয়ে রাখছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, তারপরে জুলস কনস্ট্যান্টও হয়, এখানেই তো 3টা ও নাম, আরো আচ্ছা খুঁজলে আরো আচ্ছা, কি কি পাওয়া যাবে দেখো। বুঝতে পারছি। ঠিক আছে, এখন আর মনে স্যার ওই যে ওই কোশ্চেনটা তো সুমনাই করছে, যেটা আমি ওকে বলছিলাম, মানে জুলে তো নির্দিষ্ট মান পাওয়া যাবে, যেটা আপনি পরে আর কি বুঝাবেন। আচ্ছা ঠিক আছে। মানে এই জিনিসটা জিনিসটা পরে গেলে বুঝবা যে একটা ভ্যালু আছে সেটা বুঝবা, এটা ভালো মতো বুঝবা হচ্ছে আচ্ছা কারেন্ট স্যার, ইলেকট্রিসিটি। এইখানে জি স্যার এইখানে এই যে আমরা এইচ এক ইউনিট নিলাম, মানে 1 ইউনিট, এটা কি মানে চেঞ্জ হবে না? মানে এটা তো আমি অন্য ইউনিটও নিতে পারি 1 ছাড়া। মানে ওই যে গত দিনের এই যেটাকে ডিফাইন করার জন্য সেটা বলতেছো? হ্যাঁ
সেটা কি সবসময় 1 হবে? মানে হচ্ছে মানে এই এই যে ক্ষেত্রে মানে আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমার একক তাপ উৎপন্ন করতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে আমার যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা যদি 1 হয়ে যায় তাহলে তো জে আর ডাব্লিউ সমান হয়ে যাবে, তাই না? Just মানে এটা একটা আমরা রিলেট করি না, যেমন আমরা যখন পড়ছি, তোমরা তো আগেও, তোমরা এখন যেহেতু সায়েন্সে, তাহলে 9-10 অবশ্যই সায়েন্সে ছিল, আই হোপ সো, তাই না? এটা কি সত্যি? জি আচ্ছা, এটা একটু মজা করে কি বললাম জানি না, হোয়াটএভার। বাট মেইন কথা হচ্ছে যে আমরা আগে পড়ছি না স্পেসিফিক রেজিস্ট্যান্স রো, পড়ছি না রো ইজ ইকুয়াল টু আর এল এ বাই এ, পড়ছি না? হ্যাঁ পড়ছি না? আচ্ছা, তো ওখানে রো পড়ার পরে রো এর একটা ইউনিট থাকতো যে ওম পার মিটার বা এরকম, বা ওম পার মিটার স্কয়ার এরকম কিছুটা থাকতো, বা পার মিটার এরকম কিছুটা থাকতো। তো এখন থাকার পরে আমরা আরেকটা জিনিস পড়তাম না যে এই যে সীসার তারের রোধ এত ওম পার মিটার, মানে বলতে বুঝি যে 1 মিটার সীসার তারের 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের এরকম একটা রেজিস্ট্যান্স হবে এত ওহম, পড়তাম না? এই কথাটাও ওই রকমই, জাস্ট সিগনিফিক্যান্সটা বোঝানোর জন্য আমি এখানে 1 ইউনিট ধরে নিই। 1 ইউনিট ধরলে আমি যেটাকে ডিফাইন করতে পারি, এইটাই হচ্ছে এটা সংজ্ঞাটা এভাবে লেখা। স্যার, হ্যাঁ এই যে এটা তো এফ ইজ ইকুয়াল টু এম এ যে ছিল, ওইখানে আমরা সমানুপাতিক ওঠানোর জন্য কে দিছিলাম, ওইটা এভাবেই বলা হয়েছিল যে একক এখন আমি কি কি তোমাদেরকে রিলেট ছিল করা একটা দিতে পারছি যে এই যে রিলেশনটা কিভাবে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন বলো। আই হোপ তোমাদের আর কোনো কোশ্চেন নাই, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে স্টপ করি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তোমাদেরকে ক্লাস রেকর্ডিং গুলা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা হচ্ছে ওখান থেকে ডাউনলোড করে মানে দেখতে পারবা পরে যে কোনো সময়। ঠিক আছে, থাকো তাহলে, ধন্যবাদ আপুরা, আল্লাহ হাফেজ।